জি। আসলে আমার বয়সটা ঠিক বলতে গেলে অনাকাঙ্ক্ষিত ভাবে, মানে আমার বড় দুই ভাই বোন যখন হয়েছিল, আসলে আমি যে ভূমিষ্ঠ হবো এরকম একটা ইচ্ছা আমার বাবা মারই ছিল না। যেহেতু দেখা যাচ্ছে আমি যখন গর্ভে আসি, অনেকেরই বলছিল, যেহেতু আমার বাবা অনেক গরিব কৃষকের জন্য, দেখা যাচ্ছে যে 3টা ছেলে মেয়ের এভাবে কিভাবে খাইতে দিবি। অবশ্যই এটা নিয়ে আমার বাবা মা তেমন কিছু ভাবতো না আচ্ছা। যে রাখবো কি রাখবো না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আশপাশে সবাই সে বোঝাতো, যেহেতু এরা তো লেখাপড়া কম জানে। তো এই অবস্থায় দেখা যাচ্ছে আমার না রাখার জন্য ওষুধ খাওয়াইছিল, কিন্তু ও, আসলে কাজ হয়নি, আমি ভূমিষ্ঠ হয়েছি। এটা আমার মায়ের মুখে শোনা। দেখ, ছোট থেকে এমনি আমি আসলে অনেক চঞ্চল ছিলাম, হাসি খুশি পুরো টাইপের ছিলাম, ব্রেনটাও মোটামুটি ছিল। আমি দেখা যাচ্ছে ওইভাবে অনেক ছোট্টবেলা থেকে ক্লাস আমার যখন মানে 3.5 বছর কিংবা 4, তখন থেকে আমি লেখাপড়ার প্রতি প্রচুর আগ্রহী। দেখা যাচ্ছে আমার বড় ভাইয়া যখন পড়তো, বইগুলো নিয়ে খুবই নাড়াচাড়া করতাম। আচ্ছা। সেই থেকে দেখা যাচ্ছে আমার স্কুলে ভর্তি করানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু স্যারেরা মানতেই চাতো না যে এত ছোটবেলায় এভাবে পড়ালেখা যায় না। তো স্যার একটু শুনে দেখেন যে ও পারে কিনা। তারপরে দেখা যাচ্ছে যে আমি পারছি, সবকিছু বলতে পারছি। তারপর বলছে ও ক্লাসে এমনি থাক, সমস্যা নেই। আচ্ছা। কিন্তু আমার ভাই বলছে না স্যার, ওর নাম না ডাকলে সমস্যা, আমার বই খাতাগুলো এমনি সব নষ্ট করে ফেলে। তারপর থেকে আর কি আমার ওই ছোটবেলা থেকে পড়াশোনায় ভর্তি করে দেওয়া হলো। হুম হুম। আমি ওখান থেকে পড়াশোনা রানিং চলে যেতাম। তবে পড়াশোনার প্রতি আমার আগ্রহটা কম ছিল। দেখা যাচ্ছে কি যে বইটা পড়বো এরকম না, আমি ক্লাসে উঠবো, এইটা হচ্ছে টার্গেট, যে আমি ক্লাসেই উঠবো। ওকে। তো দেখা যাচ্ছে আমি পড়াশোনা আমার ভাই বোনদের থেকে সবসময় ঘুমাই যেতাম, কখনোই পড়তাম না। ক্লাসে কি ঘুমিয়ে যেতেন? ক্লাসে ঠিক না, বাসায় আচ্ছা। পড়তাম না। আচ্ছা। তো আমার মা সবার কাছে জিজ্ঞাসা করতো ও ক্লাসে কি করে, ও ওকে। কি পারে, স্যার কি মারে? তো তুই না, ও কোনোদিনই স্যারদের কাছে মার খাইনি পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা। আমি আসলে স্যার যখন প্রথম বেঞ্চ থেকে শুরু করতো পড়াশোনা, হুম। তার থেকে আমি পেছন দিকে চলে যেতাম, যে পড়াটা কমপ্লিট করে ফেলতাম ওকে। এরকম। যে যাই হোক, আমার এরকম পড়াশোনার প্রতি প্রচুর টান ছিল। দেখা যাচ্ছে এরপরে আমি যখন আস্তে আস্তে বড় হই, হুম। তখন দেখি দুর্নীতি যেটাকে বলা হয়, ব্রিলিয়ান স্টুডেন্ট হোক আর বিশেষ করে ধনী ব্যক্তির ছেলে মেয়ে, এদেরকে বেশি আগ্রহ করে করে পড়াশোনা ধরে। এটা আপনার চোখে পড়েছে? হ্যাঁ, আমার একটা চোখে পড়েছে। তো আমি সেখান থেকে বলতো, আমি যদি কখনো টিচার হই, তা আমি এভাবে এরকমটা করব না, যে কম পারে, যে অনেক গরিব, আমি তাকেই পড়াশোনাটা ধরবো, তাকেই এইটা করব। হুম। তারপর থেকে এভাবে আর কি করতাম, এভাবে ক্লাস পাস করলাম, মানে 5 পাস করলাম। তারপরে দেখা যাচ্ছে যে আমি যখন একটু বড় হয়ে যাই, আশপাশে যে ক্রাইম গুলো হয়, দুর্নীতি, যাই হোক, দুর্নীতি বলতে ঝগড়াঝাটি, এ বিষয়ে পুলিশও আসতো। হুম। আমার স্বপ্নের কোনো ঠিক ছিল না, যখন যেটা দেখতাম তখনই ভাবতাম যে আমি এটাই হব। আচ্ছা। এরকম দেখা যাচ্ছে যখন পুলিশ এসে দেখা যাচ্ছে ধনী ব্যক্তিদের বাড়ি এসে বসতো, গরিবদের বাড়ি বসতো না, আর ওদের বেশি বেশি চোটপাট করতো। তো আচ্ছা। আমি বড় হয়ে আমি পুলিশ হব, হয়ে আমি গরিবদেরই জায়গায় বসবো এটা আপনার এরকম। আপনার মনে হ্যাঁ, হলো? আমার থেকে দেখা যাচ্ছে এরকম চোখে পড়তো। তো মানে এইভাবে আমি একের পর এক স্বপ্ন দেখতে শুরু করতাম। তারপরে যখন আমি ক্লাস 8 কিংবা 9-এ পড়ি, যেহেতু অনেকে বড় হয়, হুম। কিন্তু আমার ক্লাসের ওইভাবে কেউ বান্ধবী ছিল না। আমি দেখা যাচ্ছে অধিকাংশ মেশতাম ছোটদের সাথে, ছোট ক্লাসে, কারণ হুম। আমার থেকে অনেকে সবাই বড় ছিল। তো হুম। তো আমার ক্লাসের বান্ধবীরা সবাই প্রেম করতো, এই সমস্ত আর কি। ওকে। তো আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন আমার একটা বান্ধবী আমাদের বাড়ির পাশে, ও চিঠি লিখছে। লেখার পরে সেটা আমার দেখাচ্ছে, আমি বলছি, এটা কি? তো তো চিঠি, কিন্তু কি করতে হয়, এটা ছেলেদের দেয়, যারা ভালোবাসে ছেলেদের এর কাছে দেয়। তো এটা কি, এ লাল এর উপরে, কোন ওটা আবার ক্লাসে কি? থাকতে এটা? এটা 8-9-এ ক্লাস 8 থাকতে। থাকে। আপনার বান্ধবী এই কাজ করেছে? হ্যাঁ, বান্ধবী। ওকে। আচ্ছা। তো আমি বলছি যে লাল, এটা আবার কি? চিঠির উপরে চিঠি, বুঝলাম। হুম। তো বলছে এটা হচ্ছে রক্ত, এই দেখ আমার আঙুলের মাথা কাটা, এটা দিয়ে আমি আর কি রক্তটা দিছি। আমি বলছি, এটার মানে কি? কিন্তু ও তুই বুঝবি না, বড় হ তারপর বুঝবি। যাক, ওই পর্যন্ত আমার অত বুঝেও কাজ নেই, আমি পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকতাম। ক্লাস ওটাতে আমার বেশি টার্গেট ছিল। তারপর আমি যখন 10 করে, আমি ওইভাবে কখনো টিউশনি দিত না, আমার দিত, তবে আমার টিচারদের পছন্দ হতো না। আচ্ছা। দেখা যাচ্ছে যে 1-2 দিন যে দেখতাম যে গল্প করতো স্যারেরা বেশি অংশে, হুম। তো ওটা আমার পছন্দ হতো না। আমি খালি খালি টাকা ব্যয় হবে, দরকার নেই, আমি পড়তাম না, ওরা পড়তো। হুম। এবার ক্লাস শেষে দেখা যাচ্ছে যখন রেজাল্টটা হতো, হুম। ওয়াল সাবজেক্টটাই সবচেয়ে রেজাল্টের আগে আসে। মানে আপনার ভালো হতো? হ্যাঁ, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে ওয়াল সাবজেক্ট যারা পাস করে তাদের রোলটা আগে দেয়া হতো, আচ্ছা আর আচ্ছা। যারা এক সাবজেক্ট ফেল করে তাদের রোলটা অনেক পিছিয়ে যেত, যতই হ্যাঁ। নাম্বার বেশি হোক। আচ্ছা। তো দেখা যাচ্ছে আমি তো অঙ্কে তো প্রাইভেট পড়তাম না, তো আমি অঙ্কেই ফেল করতাম প্রতি ক্লাসেই। 6 থেকে দেখা যাচ্ছে 8 পর্যন্ত আমি এরকম ফেল করছি, তবে আমার সবার শেষে রেজাল্ট। তো দেখা যাচ্ছে আমি বলছি আমার নাম্বার এত বেশি ওদের থেকে, আমার মানে রোলটা এত পিছিয়ে কেন? তারপর ভাইয়ার কাছে একদিন জিজ্ঞেস করলাম, ভাইয়া বলতো তোর এই লাল কালি দিয়ে দাগানো, এটার জন্য তুই সবচেয়ে পিছিয়ে থাকিস। যাক, ওরা প্রাইভেট পড়তো আর সেরা মানে রেজাল্ট শিটটা তৈরি করতো। তো যার কারণে এরকম যখন ক্লাস 8-এ পড়ি, আমি কোনো রকমের ভাগ্যক্রমে যাই হোক অঙ্কেটা টিকে যায়, যে আমার রোল তখন 3-এ চলে আসে।
সবার থেকে আর কি, যারা ছিল সবার থেকে আমার উপরে চলে আসে। সেখান থেকে আমার আগ্রহটা আরো বাড়ে। তারপর যখন আমি এসএসসি দেবো, টেস্ট পরীক্ষায় আমি অঙ্কেও ফেল করি। ওহো। যেহেতু আমি টিউশনি ওইভাবে তো আমার দিত না, করতামও না। তো 20 মার্ক পাইছি, তবে জ্যামিতিটা আমি নিজের মতো করে যতটুকু বুঝতাম বুঝাই দিতাম। আমাদের ছাত্রদের সামনে যাই আবার বুঝাই দিতে হতো, তো জ্যামিতি আমি খুব সুন্দর করে বুঝাই দিতাম। তো দেখা যেত আমাদের ওখানে টেস্টে আবার ফেল করলে নিয়ে যেত না। তো ওই স্যারটা আমার জন্য সুপারিশ করছিল যে মেয়ে এত সুন্দর মানে পারে, জ্যামিতি পারে, সে ফেল করতে পারে না। তো যাই হোক, ওনার অনুরোধে আমার নিয়ে যাওয়া হয়েছিল। আমি জানি না অবশ্যই এটা স্যারের এটা করছে। পরে স্যার একদিন জিজ্ঞাসা করলো আমার ইংলিশ স্যার, যে তোমার কিসের সমস্যা, তুমি অঙ্ক কি করো? আমি স্যার আমি তো পড়ি না। তো আমি যদি একটা মাস্টার দিয়ে পড়বা? আমি হ্যাঁ পড়বা নেই, তবে দেখা যাচ্ছে টেস্টের পরে 2 মাস কি 3 মাস থাকে, সে সময় দিছিল। দেওয়ার পরে আমি পাশই করে যাই, ভালো রেজাল্ট করি। দেখা যাচ্ছে সব মেয়েদের তুলনায় ফার্স্ট যে মেয়েটা সায়েন্সের, ওই ভালো রেজাল্ট করে, তারপর পরে আমি ভালো রেজাল্ট করি। এই জন্য স্যারেরা অনেক ভালোবাসতো, যে যে মেয়েটা এরকম ভালোই দেখতাম না, কিছুই না, সে হঠাৎ এত ভালো রেজাল্ট করবে আমরা ভাবতেও পারিনি। যাই হোক, আমি স্যারদের কাছে খুব প্রিয় ছিলাম। তারপর আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম। ইন্টারমিডিয়েট পড়া চলাকালীন ওরকম অনেকে ভালো লাগতো, প্রেম করতো। তো আমি শুধু দেখতাম আর শুনলে কেউ কিছু বলতো না, যেহেতু ওদের থেকে আমি ছোট ছিলাম, তো কিছুই বলতে চাতো না। তুই এসে সময় কিছু বুঝিস না, আসি না। অবশ্য আমি যখন মানে ইন্টারমিডিয়েট পড়ি তখন ঠিক মতো ওড়নাও গায়ে দিতে পারতাম না। তো একদিন একটা ডিগ্রির ভাইয়া বলছিল যে এখন ওড়না পড়তে জানে না, দেখা যাচ্ছে মানে এই ভর্তি হয়েছে। তো আমার কথাটা খুব খারাপ লাগছিল সেই দিনে। সেরপর দেখা যাচ্ছে আমাদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল। ওই অনুষ্ঠানের দিনে আমি করছিলাম, বক্তৃতা রাখছিলাম, ফার্স্ট আমার জীবনের প্রথম বক্তৃতা। তবে সবাই খাতা দেখে দেখে বক্তৃতাটা লিখছিল, আর আমি নিজের মতো করে লিখে একটা নিয়ে মুখস্থ টাইপের করে আমি সুন্দর করে আমার মতো করে বলছিলাম, ছন্দও মিলাইছিলাম। যাই হোক, তারপর ওই দিন একটা গানও গাইছিলাম, আমি দেশাত্মবোধক একটা গান গাইছিলাম সেই রেল লাইনের ধারে। এটাতে আসলে অনেক সবাই মুগ্ধ হয়েছিল, প্রাইজেরও ব্যবস্থা করা হয়েছিল। তো প্রাইজ যখন দিচ্ছে, ওই ভাইয়াটাই আমার প্রাইজ দিচ্ছিল। তো আমি সেখানে সবার মাধ্যমে বললাম আমি ওই ভাইয়াটার কাছ থেকে প্রাইজ নিব না, ওই যে কথাটা বলছিল সের জন্য। তো সবাই বলছে কেন? আমাদের সমস্যা আছে, ওই ভাইয়াটা যেন কেমন, আমার ওই ভাইয়াটা পছন্দ হয় না, ওই ভাইয়াটার কাছ থেকে আমি ওইটা নিব না। আসলে অপমানই করা হয়েছিল, আমি তো অত বুঝতাম না, জাস্ট ওইরকমই। তো ভাইয়াটা আরেকটা ভাইয়ার কাছে গাই দিয়ে সেইটা আমি নেই, পুরস্কারটা নিই। তো পুরস্কারে এমন কিছু ছিল, দেখা যাচ্ছে মেয়েদের দুল, চুড়ি, হার, ফিতা, এই সমস্ত টাইপের। তোমার বান্ধবীরা ওগুলো ভাগ করে নেয় নিজেরাই, আমার দেয় না। যাই হোক, ওই পর্যন্ত ছিল। আমি তখনও খুব বেশি করতাম না, প্রেম ভালোবাসা একটু একটু হয়তো বুঝতাম, কিন্তু ওইভাবেও বুঝতাম না যে কি হবে না হবে। হ্যাঁ, আমি তখন ইন্টার পড়ছি। আমার মেন টার্গেট হচ্ছে আমি যখন কলেজ উঠছি তখন আমার মেন, আর আমি যখন দেখা যাচ্ছে একটা ভুলে গেছি, যখন আমি ক্লাস 7 তখন আমার আপুর বিয়ে হয়ে যায়। আমার আপুর বিয়ে হয়ে যাওয়ার পর পরে আমার জন্য এরকম প্রস্তাব আসে। আসলে দেখা যাচ্ছে আমি বলছি কি অবস্থা, আমি তো এখন ছোট, আর এই বয়সে কেউ বিয়ে করে? আর আপা তো দেখা যাচ্ছে পড়তে চাইতো না, তাই ওরে বিয়ে দিয়েছে। আমি তো পড়তে চাই, আমার কেন বিয়ে দিবা? তো দেখা যাচ্ছে আসলে ওই আমার মা আবার খুব আমাদের 3 ভাই বোনের পড়াশোনার প্রতি খুবই ই ছিল। তো দেখা যাচ্ছে আমার কথাই মেনে নিছে, এসএসসি পাস করলাম। তারপরে আবারও প্রস্তাব আসে, আমি ইন্টার পাস করবো। তারপরে দেখা যাচ্ছে আমি ইন্টার পাসও করলাম। ছেলেদের ভালো লাগতো, কিন্তু তারপরে করতাম হ্যাঁ, এর মধ্যে দিয়ে আমার যে বান্ধবীরা, গ্রাম্য বান্ধবীরা, ওরা যখন রিলেশন করতো, ওরকম যখন বাবা মারা জানতে পারছে, টপাটপ ধরে বিয়ে দিয়েছে। কেউ ওই মানে কলেজ অব্দি যেতে পারিনি, ওই 9 অব্দি সবাই গেছিল। এই কথাটা আমার মাথায় আছে যে আমি যদি ওরকম প্রেম করি, আমার ওরকম বিয়ে দিয়ে দেবে, আমার পড়াশোনায় হবে না। তো দেখা যাচ্ছে ভালো লাগতো হয়তো ছেলেদের, কিন্তু ওইভাবে তাকাতাম না। বারবার তাকাতো, কিন্তু আমি তাকাতাম না। যদি রিলেশনে জড়িয়ে যায়, দেখা আমারও বিয়ে দিয়ে দেবে। তো দেখা যাচ্ছে আমি এভাবে ইন্টার পাশও করলাম। করার পরে যখন বুঝলাম, অনেকেরই আমি কাঁদতেও দেখেছি, যে রিলেশন করার পরে বান্ধবীরা কাঁদছে, মানে ছেলেদেরও আমি কাঁদতে দেখেছি। তো আমি শুনতাম যে কি অবস্থা, তো ও এরকম করছে, এই করছে, এই জন্য কাঁদছে। তখন থেকে আমি বুঝতে পারছি যে আসলে জিনিসটা কি এরকম হয়তো হয়, ভুলে যায়। করার আগেই মূলত আপনি এমন আইডিয়া পেয়েছেন যে না, আমার রিলেশন করার কোনো দরকার নাই, এরকমই। তো আমি সেই সময় থেকে একটা গানও লিখছিলাম ওদের নিয়ে। যাই হোক, তো আমি যখন যেটা হয় সেটা নিয়ে আমি গানও লিখি। যাক, সে সময় গানটা লিখেছিলাম একটা। তারপরে দেখেছি আমি যখন বিয়ে ভর্তি হই, নতুন বিয়ে ভর্তি হওয়ার এরকম লাস্ট দিকে, সেই সময় আর কি একজন ভালোবাসার হাত বাড়ায় আমার, তার থেকে মানে তার আগে থেকে ওর দিত, টাচ দিত যে আমি একজনকে খুব ভালোবাসি, এই করে। ছেলেটা কি ছিল? ছেলেটা ছিল আমার রিলেটিভ। আচ্ছা, ও আপনাকে আগে থেকে ফলো করতো? হ্যাঁ, ফলো করতো। তো দেখা যাচ্ছে ও এরকম ফলো করতো, করতো, বলতো
তো আমি বলছি, কে সে, আমাকে বল। তো বলছে, না সময় হোক তারপরে বলবানি। তো এরকম করতো মাঝে মাঝে, ওরকম খুব করতো। আমি বলছি, কি সমস্যা বল, আমি দেখি কিছু করতে পারি কিনা। তো বলছে, না মানে ওই সমস্যাটা এসে তো আপনাকে সময় হোক। বলতো যে কোন একটা হ্যাঁ, মেয়েকে ও হ্যাঁ, পছন্দ করে? খুব পছন্দ করে। হ্যাঁ। তো বলছিস না কেন? তাইলে তো বলছে, যদি সে আমারে মানে প্রস্তাবটা নাকচ করে, আমি এটা মেনে নিতে পারবো না। যাই হোক, আমি একটু সময় নিচ্ছি, সময় হলে ঠিকই বলবো তোর সাথে। আমি বলছি, ঠিক আছে। তো আমি এইভাবে থাকতাম, কিন্তু আমি বুঝতাম না যে ও আমাকে এইভাবে পছন্দ করতো। তার আগে যেখান আমার আপাতত বিয়ে হয়েছিল, আমার ক্লাস 7 থাকতে এরকম একটা প্রস্তাব আমার দুলাভাইয়ের কাছে দিছিল। ভাইয়া বলছিল, আমার শালীরে আমি খুব ভালো করে চিনি, এটা আমার দ্বারা সম্ভব না, যে পর্যন্ত ওই পর্যন্তই থাক, আর ও তো ছোট। হুম। ও আমার সমবয়সী ছিল। তো দেখা যাচ্ছে ও এরকম করার পর দেখা যাচ্ছে বিয়ে যখন আমি ফার্স্ট ইয়ারের শেষের দিকে যাব, মানে ডিগ্রি? হ্যাঁ ডিগ্রি। হুম। তো ওই সময় দেখা যাচ্ছে একদিন এরকম শীতের সময়, সে সময় শীতের সময়, ও বিশ্ব রোডের মাঝখানে দাঁড়ায়, ওর ফ্রেন্ডও ছিল। হুম। হ্যাঁ, এর আগে ওর কয়েকবার, 2বার ওর ফ্রেন্ড নিয়ে আসছিল আমাদের নানু বাড়ি, আমাদের বাড়ির পাশাপাশি। ওর নানু বাড়িতে বেড়াতে আসছিল, এসব ফ্রেন্ড দিয়ে বলাবে, ও সাহসটা পাচ্ছে না। আর এটা তো আমার অনেক আগে থেকে বলছো, 8, 9 যাই হোক, এরকম ইন্টারমিডিয়েটে ওরকম বলতো, তো আমি তো ওইভাবে শুনতাম না, বলতো না। যাই হোক, ওই সময় ফ্রেন্ড নিয়ে আসছিল 2বার, কিন্তু ওর ফ্রেন্ড যেই বলতে চায় ও নিষেধ করে। হুম। বলে ওর ফ্রেন্ড নাকি ওগুলো পরে শুনছে ফ্রেন্ডের কাছ থেকে। লাস্ট আর একটা ফ্রেন্ড দিয়ে ওরকম বিয়ে যখন আমি ফাইনাল দিতে যাব, মানে ফার্স্ট ইয়ারে, সেই সময় ওরকম দেখা যাচ্ছে শীতের দিন, তখন শীতের সময় রাত্রে মাঝরাতে। তো ওরকম ফোন দিছে, আমি হঠাৎ ফোন রিসিভ করছি, কে তাই। তা ওর ফ্রেন্ড দিয়ে কথা বলছে প্রথমে, যে এরকম বিষয়, ও তোমার খুব পছন্দ করে, এখন তোমার এটা করতে হবে, মানতে হবে। মানে কি করে সম্ভব, আসলে এটা তো কোনোদিনই সম্ভব না, আমাদের পরিবার থেকে কোনো দিনের জন্য মানবে না, আর এই যদি শোনে আমাদের মেরেই ফেলাবে। মানে ছেলেটা আপনার সম্পর্কে আত্মীয় সম্পর্কে হ্যাঁ, কেউ? আত্মীয় তো। আচ্ছা, আর ওদের ভিতর আমাদের ভিতর তো অনেক ভালো সম্পর্ক রয়েছে, এটা নিয়ে অনেক ঝামেলাও হতে পারে, আর আমি চাই না যে এরকম কোনো ঝামেলা হোক। হুম। ও তখন বলে যে কোনো সমস্যাই হবে না, আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো, শুধু হা বলতে হবে, তুই শুধু হাটা বল। তা মার ওর ফ্রেন্ডরা বলছে, আমি ওরে আর তখন ও প্রচুর নেশা করতো, মানে সিগারেট। মামা তো ভাইদের কাছ থেকে শুনছে, ওরা একসাথে আবার ও পড়াশোনা করতো, পড়াশোনার মাঝে মাঝে আবার কাজও করতো, যে কোনো কাজ করতো। ওকে। এটা আমার আসলে ওর খুব ভালো লাগতো, যে কাজগুলো করে ও। আমার এমনি পরিশ্রমী ছেলেদের এমনি খুব ভালো লাগে, তো এই বিষয়টা আমার খুব ভালো লাগতো। যে জিনিসটা খারাপ লাগতো, সিগারেট খাইতো, দিনে দেখা যাচ্ছে 3-4 প্যাকেটও শেষ করে ফেলতো। তো আমি বলছি, এই জিনিসটা খুব খারাপ, আর তুই মানে ও এরকমটা কেন করছো, নেশা করে, আর যেটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, এটা আমি মোটে পছন্দ করি না। তো ফ্রেন্ড বলছে, আমিও তো খাই, আজ অব্দি আমার গার্লফ্রেন্ড আমারে এটা নিয়ে করতে পারিনি, যে খাওয়া থেকে বন্ধ করতে পারিনি, কিন্তু আজ যদি তুমি হ্যাঁ বলো, তা আমিও খাওয়া ছেড়ে দেবো, ও তো দেবে আমিও দেবো, এরকম একটা বলে। আর ও তখন বিশ্ব রোডের মাঝখানে আছে, ও কিন্তু বিশ্ব রোডের মাঝখানে দাঁড়ানো আছে, আর ওরা খুব ভালো করে জানো, আর প্রচুর জেদি ছিল, ছোটবেলা থেকে খুবই জেদি, যেটা করতো বলতো সেটাই করতো। মানে তুমি যদি না করে দাও তাহলেও কিন্তু গাড়ির হ্যাঁ, নিচে। মানে আর বিশ্ব রোডের মাঝখানে তো সে ভীষণ ব্যাপার, আমি এমনি তখন ভয় পেয়ে গেছি, প্রচুর ভয় পেয়ে গেছি। আর ও যখন আমার সাথে কথা বলছে, কাঁদছে, প্রচুর কাঁদছে, আর এভাবে বলছে। তো আচ্ছা ঠিক আছে। তো ওই থেকে ঠিক আছে, মানে ওই থেকে একটু ফোন করে, আর ওই দিনে ওর সাথে আমার দীর্ঘস্থায়ী কথা বলতে 1 ঘন্টার মতন কথা বলছিলাম ওর সাথে, আর ওর ফ্রেন্ডের সাথে ওরকম 1 ঘন্টা 45 মিনিট এরকম কথা বলছি। লাস্ট আমার জীবনে ওর সাথে ওর প্রথম, মানে অত দীর্ঘস্থায়ী কথা বলা ওই দিন রাত্রেই। জি। তারপর থেকে কথা বলতো 5 মিনিট 3 মিনিট, কেমন আছিস, কি করছিস, এরকম। মানে তুই তোকারি সম্পর্ক হ্যাঁ, ছিল আপনাদের মধ্যে? যেহেতু সমবয়সী ছোটবেলা থেকে দেখে দেখে বড় ছোটবেলা হয়েছেন। থেকে হ্যাঁ। বড় হয়েছি একসাথে, এরকমই। তো দেখা যাচ্ছে যে কেমন আছিস, কি করছিস, খাইছিস কিনা, এই কথাবার্তা এরকম হতো। তারপরে আস্তে আস্তে যখন বড় হতে থাকছে, ও তো শুনতে পাতো, যেহেতু রিলেটিভ, দেখাশোনা প্রস্তাব, কোনো প্রস্তাব আসে না, তখন তারা না কোনো প্রস্তাব আসে না। আর যেহেতু রিলেশন তো বুঝলাম, তা দেখা যাচ্ছে এটা তো কেউ জানবেই না, আর জানলে কিন্তু সমস্যা আছে, এটা কিন্তু জানা যাবে না, জানানো যাবে না, আর সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে প্রচুর। মানে আর দেখা যাচ্ছে আমার থেকে ও সমবয়সী হলেও আমার থেকে 2 ইয়ার নিচে ছিল। আচ্ছা, মানে পড়াশোনার দিক থেকে? হ্যাঁ, পড়াশোনার দিক থেকে আছে। পড়াশোনা আমি যখন বিয়ে করছি, ও তখন যাচ্ছে ইন্টারমিডিয়েটও পাশ করিনি, এরকম। তারপরে যখন আবার মানে বিয়ে ভর্তি হয়, তারপরও আবার লস খায়, আচ্ছা। এরকম। যেহেতু ও কর্ম করতো, তো ও এরকম মানে প্রাইভেট পড়তো না, ব্র্যান্ডও ভালো ছিল, যাচ্ছে কাজ করতে যেত, ওখান থেকে ফর্ম ফিল আপের টাকা পাঠাতো, বাড়ির দিকে ফর্ম ফিল আপ করতো না। ওর প্রতি একটু অবহেলা দেখেছি আমি ফ্যামিলি থেকে। আচ্ছা। মোটামুটি ভালো ছিল, কিন্তু ওর প্রতি যেন গুরুত্বটাই ছিল না খুব বেশি ফ্যামিলির। আচ্ছা। বড় বোন ছিল ওর,
হচ্ছে মেজো আর ছোট একটা ভাই ছিল। তো দেখা যাচ্ছে পড়াশোনাটা সুন্দরভাবে আমার মতো এরকম চালায় যাতে মানে কোনো সমস্যাই না হয় হুম। ফ্যামিলি থেকে মেনে নিতে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হলো যে সিগারেট খাওয়াটা বন্ধ করতে হবে, হুম। কোনো মতে এটা চালানো হবে না, এটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তো দেখা যাচ্ছে কমাই দিত, বলতো আমি খাই না, এই করি না সেই করি না এরকম বলতো। তারপরে তো ওইভাবে নেশা আমি জানি সেটা সবাই ছাড়তে পারে না, আমাদের পাড়া প্রতিবেশীরা তো খাতো, তো যদি সিগারেট খাতিস আমাদের বাড়ি আসবি না, হুম। হুম। তো এরকম বলতাম। তো আসলে ওরা ছাড়তে পারে না, আমি দেখছি। আর ওরাও বলে যে টোলে হঠাৎ করে এভাবে ছাড়া যায় না। ওর মুখে ওই শুনছি যে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি জানি ওইভাবে ছাড়ে না, তবে খবর নিয়ে দেখছি কমাই দিছে। ওকে। তারপর দেখা যাচ্ছে প্রায় আমার পরীক্ষার সময় ও মাঝে মধ্যে বেড়াতে আসতো। দেখা যাচ্ছে আর ওই রিলেশনটা হওয়ার পরে ও ঢাকা চলে গেছিল। ঢাকা চলে ওখান থেকে কথা বলতো, আর ওই 2-5 মিনিট কথা বলতো ওইভাবে, কেমন আছিস কি করছিস। ওইখানে ও মানে ইসে গেছিল, ও গার্মেন্টসে কাজ করতো ওইখানে যেই। তো পরিবারের দিকে টাকা পাঠাতো, ও নিজে খরচ চালাতো এরকমই। তো কথা বলতে বলতে হঠাৎ দেখা যাচ্ছে কথা বলা বন্ধ, কদিন ধরে কথা বলে না। ও প্রায় ফোন দিত, আমি কখনো ফোন দিতাম না, ওই ফোন দিত, যে হয় সকালে না হয় বিকালে না হয় দুপুরে, যে মানে প্রতিদিনই ফোন দিত যে কোনো টাইমে। তো ওইভাবে কথা বলতাম, 2-5 মিনিট কথা হতো। আর কথা বলতো আমার মার সামনে, প্রায় কথা হতো সিম্পল, মানে কেউ বুঝতে পারতো না যে আমাদের ভিতরে এরকম একটা রিলেশন আছে। বাইরে কোনোদিন প্রকাশ পাইনি, জাস্ট নিজেদের ভিতরে। আর জানার মধ্যে ওই ফ্রেন্ডটা জানতো আর আমি জানতাম। জানার পরে দেখা যাচ্ছে এখানে 2-3 বছর পরে আমার একটা বান্ধবী জানতে পারে, সে বান্ধবীর সাথে ও বলছে, আমি কিছু বলিনি, ওই বলছে। কারণ আমি এভাবে জানতে দিতাম না, গ্রামে যদি একটা জানাজানি হয় খুব সমস্যার ভেতরে পড়ে যেতে হবে। আর আমরা এমন একটা পরিবার, দেখা যাচ্ছে গরিব, কিন্তু আমাদের সম্মানটা ওখানে অনেক বেশি, খুবই বেশি। আমার আব্বা দাদু খুবই সহজ সরল ছিল। তারপর আমার ভাইয়া আপু তো এরকম তাল ছিল না। যেহেতু এরকম যদি আমার কোনো সমস্যা হয় আমার পরিবারে, দেখা মান সম্মানের ব্যাপার স্যাপার, সবাই বলবে যে উনি প্রেম করে। আর ছোটবেলা থেকে আমার এরকম ইচ্ছা ছিল, যখন থেকে বুঝতে পারছি জিনিসটা কান্নাকাটি করে মানুষ, তখন থেকে আমি এটা করতাম যে যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব, আর দরকার হলে আমি প্রেমই করবো না, দেখা বিয়ের পরে প্রেম করব এরকম। যখন আমি বিয়ে ফার্স্ট ইয়ারটা থাকতাম, বুঝতে শিখেছি তখন থেকে। এই জন্য এসবগুলো আমি কাউকে জানাতে দিতাম না, যে মান সম্মানের ব্যাপার। তো দেখা যাচ্ছে ওই কথা বলতো, ওইভাবে জানাজানি হয় না। তো যখন করতো যে আজ দেখা যাচ্ছে আমরা একটা রিলেশনে জড়াইছি, আজ আমি কত দূর, এই সমস্ত কথা বলতো। যাই হোক, তো হঠাৎ একদিন কথা বন্ধ, কথা বলে না। তো আমি বাসায় ওইভাবে ওর কাছে তো ফোন দিই না, ফোন অনেকদিন 5-7 দিন পরে ফোন দিছি, দেখি ফোন সুইচ অফ, যায় না। তারপরে আমি ওর বড় বোনের কাছে ফোন দিই, কেমন আছো আপু, কি করছো। কিন্তু ওই যে চোরের মন পুলিশ পুলিশ, ডাইরেক্টলি ওরে বলতাম না যে ও কেমন আছে। যদি কিছু মনে করে, অবশ্য মনে করবে না, তারপরে চোরের মন পুলিশ পুলিশ যদি কিছু মনে করে, কেমন আছে, তা হ্যাঁ ভালো আছে। তো ফোন টোন করে, তো সে মাঝে মধ্যে করে, অনেকদিন পর পর দেখা যাচ্ছে 1-1.5 মাস পরে যখন ফোন করে, আমি কি ব্যাপার, ফোন বন্ধ ছিল। স্যার আমার ফোনটা আসলে আমার বসের ফোনটা সমস্যা হয়েছিল, তা আমার ফোনটা আমার বস ব্যবহার করতো। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, এই জন্য আর কি। তো সিস্টেম মাঝে মধ্যে এখান থেকে ফোন দিলে তো হয় যে, তাহলে আর মানুষ টেনশনে থাকে না যে কোথায় আছে না আছে কি করছে। তো হচ্ছে সমস্যা নেই, আমি ভালোই থাকি, সব সময় ভালো থাকি, ভালোই তো রাখিস, আমি কেন ভালো থাকবো না, এইসব বলতো আর কি। ওর মধ্যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে ওখান থেকে বেড়াতে আসতো। আর দেখা যাচ্ছে ও যখন বাসায় আসতো তখন বলতো যে আমাদের বাসায় বেড়াতে আয়। তো দেখা যাচ্ছে ওই সময়টা আমি যেতাম না, কারণ আমি আর আর বিশেষ রিলেশনটা করার পরে আমি শুধু এই ভালো মন্দটাই জিজ্ঞাসা করতাম, বেশি জড়াতে চাইতাম না। কিন্তু ও একদিন মনে হয় বুঝতে পারছো হঠাৎ পেরে বলছে কি, তুই কি শুধু আমার সাথে অভিনয় করছিস আমার ভালো করার জন্য? যদি মনে করিস সেটা অভিনয় করছিস, জীবনের সবচেয়ে বেশি বড় ভুল যদি করে থাকিস ওইটাই করবি তুই, এরকম বলছে। তখন আমার ভীষণ খারাপ লাগছে যে আসলেই তো আমি চাচ্ছিলাম যে আস্তে আস্তে ভালো হয়ে উঠুক। কারণ ওর দেখা যাচ্ছে আমি তো রিলেশনের ভিতর জড়াতে চাচ্ছি না, রিলেশন করে আমি বিয়ে করারও ইচ্ছাও নেই। তো প্রথমত ওরকম কথা, কিন্তু ওর কথাটা শোনার পরে আসলে আমার খারাপ লাগছিল যে সত্যি সত্যি যদি কিছু করে বসে থাকে। যাই হোক, ভালোভাবে কথা বলতাম। তো এভাবে ওর সাথে আমার কোনোদিন, আমার জীবনের লাইফে আমি ওর সাথে কোনোদিন আই লাভ ইউ জিনিসটা আমি ব্যবহার করিনি, যেটা সত্য। ও মানে মাঝে মধ্যে 1-2 বার বলছে কিনা জানি না, এই কেমন আছি, কোনো প্রস্তাব আসছে কিনা এই সম্পর্কে। তো কিন্তু এর মধ্যে আসলে প্রস্তাব আসতো, কিন্তু ওটা আমি ওরে জানতে দিতাম না, যেহেতু দেখা যাচ্ছে কিনো যদি সিনক্রেট করে বসে। তো দেখা যাচ্ছে প্রায় ওরকম প্রস্তাব আসলে আমার তো না না কোনো সমস্যা হয় না। তো একদিন আমাদের বাসায় আসে, সেই দিনে আমার ছোট মামি একটা এই প্রস্তাব আর কি দেয়, দিল, খুবই রাগ করে, প্রচুর রাগ করে। হ্যাঁ, ওই সমস্ত মামা বিয়ে দিয়ে এই হয়েছে সেই হয়েছে, ওইখান থেকে আবার ছেলে দিয়ে দেবো, এরকম করছে। তো আমার ওনার ছোট মামি বলে যে তোমার এত জ্বলছে কেন,
তোমার কি তুমি আমরা বিয়ে দেবো তো তোমার কি? তা না, ওরা বিয়ে দেবা কেন? ওরকম ছেলে দেয়া যায় না, ভালো ছেলে হলে দেয়া যায়। এরকম বলছে, ভালো ছেলে হলে দেয়া যায়, ওরকম ছেলে দেয়া যায় না, ওকে। এরকম বলে। তারপর মারে বলে যে ওরকম ছেলেরে বিয়ে দিও না। তো মা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো ছেলে নিয়ে আসিস, তাহলে বিয়ে দিবা না। তখন পর্যন্ত ওকে তো কেউ ফ্যামিলির কেউ সন্দেহ করেনি না in না, fact, হ্যাঁ। কখনোই না। তো দেখা যাচ্ছে ভালো ছেলে আনিস, তাহলে বিয়ে দিবানি, সমস্যা নেই। তো হচ্ছে কি, হ্যাঁ ভালো ছেলেই আসবে, ওরা কোথাও দেখাইও না, ওইভাবে যেন ওর প্রশ্ন না আসে, এই আর কি। এতটাই মানে ডিপ রিলেশন ছিল আপনাদের ফ্যামিলির সাথে? খুবই ক্লোজ ছিল, এটা দেখে ওর চাচাতো ভাই বোনরা মানে খুবই করতো, হিংসা করতো। আর আমরা, ওরা কয় ভাই বোনি, আমরা কয় ভাই বোনি, এতটা করতাম, কেউ বিশ্বাস করতে পারতো না যে এরা মানে আপন না, এরকম কি মতো, মানে মায়ের পেটের ভাই বোনের মতো, আচ্ছা। এতটা সুসম্পর্ক ছিল আমাদের ভিতরে। তো দেখা যাচ্ছে এভাবে আমাদের চলে। প্রস্তাব তো একের পরে এক আসে, আর যখন প্রস্তাব আসে আসলে আমার মানে এমন এমন প্রস্তাব আসে মেনে নিতেও বাধ্য, যে প্রস্তাবটা খারাপ না, না করার মতনই কিছু না। তো আমি যাইতে চাইতাম না, প্রস্তাব যেগুলো আসতো দেখতে আসলে আমি যাইতে চাইতাম না। আমি তারপরেও গেছি, মানে তখন যে আমি কি করব, যদি পছন্দ হয়ে যায় আমি কি করব? আর ও তো যাই একটা কিছু করেই ফেলবে। আর এর আগেও বলছে যদি এরকম কিছু হয়ে যায় আমি কিন্তু বাধাগ্রস্ত করব, মানে বাধাই দেব, যদি মানে তো ভালো, না হলে উঠাই নিয়ে আসবো, এরকম একটা। আর এটা শুনে তো আমার আরো খারাপ লাগে, মানে সম্মানের ব্যাপার, আমি সম্মানটাই সবচেয়ে বড় করে দেখতাম, আমার হোক আর আমার ফ্যামিলিরই হোক। তো দেখা যাচ্ছে যখন প্রস্তাব আসতো ওরে তো আমি জানাতেই না। তাছাড়া মারও বলতাম যে আমি পড়াশোনাটা শেষ করি, এত তাড়া কিসে? তা বলে দেখা যাচ্ছে ওরা তো পড়াশোনাও করাবে, কিংবা পড়তে চাইলেও পড়াবে, তোর সমস্যা কি? মানে মেনে নেওয়ার মতো তেমন কিছু না, এরকমই। তো আমি যখন ওদের সামনে যেতাম, আমি ঠিক মতো চুলটা, সাজুগুজু তো দূরে থাক, আমি চুলটাও ঠিক মতো কোনোদিনই আছাড়াই যাইনি ওদের, যাতে করে আপনাকে দেখে হ্যাঁ, পছন্দ না হয়। পছন্দ না করে। তো মা এ নিয়ে আমার প্রচুর বকাবকি করতো, চলে যাওয়ার পরে প্রচুর মানে গালাগালি করতো, মানে খুবই। তো দেখা যাচ্ছে আমি সহজে মার সামনে থাকতাম না, যখনই আসতাম তখনই শুরু করতো, যাতে গালাগালিটা না দিতে পারে সেজন্য মা আড়ে আড়ে ঘুরে বেড়াতাম। তো দেখা যাচ্ছে সামনে আসলে ভাত খাওয়ার সময় তো একসাথেই খাই, আমরা কেউ কারোর ছেড়ে ভাত খাই না। দেখা যাচ্ছে ওই সময় খুবই রাগারাগি করে, তখন দেখা যাচ্ছে আমি নিচের দিকে তাকাইয়ে মানে চোখের পানি দিয়ে ভাত খেয়ে ফেলতাম, এরকম অবস্থা। ওহো। মানে কিছু বলতেও পারতাম না, কিছু করতেও পারতাম না, না পারছি বলতে যে এরকম একটা, না পারছি যে এটা মানে থাক। তখন এরকম হতো, শুধু কান্না করতাম, মানে প্রত্যেকটা অবস্থা এরকম, মানে পুরো প্লেটটা ভিজে যেত, হয়তো দেখতে পাতো না, অমনি আমি ভাত খেয়ে নিতাম, চোখের পানি খেয়ে নিতাম, এরকম অবস্থা, আমি চোখের পানি খাতাম। তো এরকম অবস্থায় যেত। তারপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই হতো, কিন্তু কারো কোনোদিন জানা আফারে বলতাম যে আপা এগুলো দেখ না, আর একটু বোঝা না, দেখা যাচ্ছে আমি বড় হয়েই তো যাচ্ছি, আমি পছন্দ মতো নিয়ে বিয়ে করবো না, আমি তার এমন কোনো করছি না যে সবাই প্রেম করে কেউ সমস্যা করে, আমি তো সেরকম কিছু করছি না, যা শুধু একটু পড়তে চাচ্ছি, এই ছাড়া তো কোনো সমস্যা না। তো আপাও বুঝাই যে ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে না, কেন বারবার ছেলে আনো, হচ্ছে সবসময় তো ভালো ছেলে আসে না, এরকম তো ব্যাপার। তো ও সমস্যা কি, ও তো পড়াশোনাই করবে, ওরা পড়াশোনা করাবে। তারপর আমি বোঝাতাম যে অনেক ক্ষেত্রে দেখেছি সংসার সীমান্ত যেই পড়াশোনা করতেই পারে না, আমারও যদি ওরকম হয়, এরকম বোঝাতাম। কিন্তু মেন ইয়ে ছিল যে ওর কথাটা বেশি মনে পড়তো। আর ও যখনই আমাদের এখানে বেড়াতে আসতো ও কান্না করে চলে যেত, আচ্ছা। কাঁদতে কাঁদতে চলে যেত, এরকম অবস্থা। তো একদিন আমি এরকম পড়ছি, আমার মামাতো ভাই আর ও আসছে, থাকতো আমাদের এখানে মাঝে মধ্যে এসে থাকতো। তো একদিন আমি পড়ছি বসে, তো হঠাৎ আমার মামাতো ভাই বাইরে গেছে, ও বসে আছে, আমি পড়ছি। তো সে তোর হাতটা দে, রাত্রের বেলা। তো আমি মনে হয় কিছু নিয়ে আসছে, আবার বাজারে গেছিল, মনে হয় কিছু নিয়ে আসছে। তো দুম করে ওর মাথায় হাতটা তুলেছে, আমার হাতটা ওর মাথায় তুলেছে। আমি কি ব্যাপার, যদি ওর চলে আসে তো সমস্যা হয়ে যাবে স্যার। তো বলছে না, তুই আগে কথা দে যে তুই আমাকে ছাড়া কাউরে বিয়ে করবি না, এই কথাটা দে। এই সমস্ত কি কথা, এ তো আমি বলেছি তো আমি আসি, সমস্যা কি? তো তোর না, এই কথাটা দিতেই হবে যে আমাকে স্যার তুই কাউরে বিয়ে করবি না। আচ্ছা ঠিক আছে, তুই এবার ছাড়। তো জোর করে হাতটা টেনে, ওই ঠিক আছে ওই পর্যন্ত তো হচ্ছে মানলাম, কিন্তু যে তুই বলিসিস, আমার কিন্তু কথা দিছিস, আমার কিন্তু শুয়ে কথা দিছিস। আমি তো ঠিক আছে বলিসিস, সমস্যা নেই। তো ওই কথাটা দেওয়ার পর থেকে এরকম যখন প্রস্তাব আসতো, এইটাই আমি মানিয়ে নিতে পারতাম না, যে এটা সম্ভব না, যদি কিছু করে, যাছাড়া আমি তো কথাই দিছি। আর আমরা ছোটবেলা থেকে যাকে কথা দিতাম কথা রাখার চেষ্টা করতাম সবসময়ের জন্য। তো দেখা যাচ্ছে এরকমই প্রায় আমার পড়াশোনার সময়, পরীক্ষার সময় যেন হুট করে কেমন করে চলে আসতো, এসে যেন এরকম ঝামেলা করতো, না পারতাম পড়তে, না পারতাম কিছু করতে। মাঝে মধ্যে বলতাম যে পড়াশোনার সময় কেমনে আসে, মাঝে মধ্যে যখন ছুটি পাইতো ঢাকা থেকে এসে আসতো, আর ও যখন ছুটি পাইতো আমার খুলনা যেতে বলতো, তো যেতাম না, দেখা যাচ্ছে ও ঢাকায় চলে গেলে তারপর বেড়াতে যেতাম, এরকম অবস্থা। আমি চলে আসলে তাই বেড়াতে আসিস, তা আসলে এই সময় আমি ছুটি পাই। তো দেশে এইভাবে যাই, এরপরে এরকম বলে যে কতদিন এইভাবে চালিয়ে নিয়ে যায় বিয়ের প্রস্তাব। আমি তো কি মাথা ঠিক আছে, যেহেতু বড় বোন একটা আছে তোর, কোনোদিন কি তোর বিয়ে দেবে বড় বোনের রেখে?
আগে আপুর বিয়ে হোক তারপরে। তো দেখা যাচ্ছে আপুর বিয়ে ঠিক হয়। তো দেখা যাচ্ছে আমার আপুর বিয়ে আসলে মানে দেখাশোনাটা জাস্ট হয়েছে ও রিলেশনটা করার পরে যখন ঢাকায় চলে যায়, তারপরে মাঝে মানে একদিন আসছিল আমাদের বাসায় রিলেশনের পরে। তারপরে আর লাস্ট দীর্ঘদিন বিয়ে ও যখন 6 মাসের পর মাথায় আর কি করে যোগাযোগটা বন্ধ করছিল, এ নিয়ে আমি এর মাঝে কয়েকবার গেছি, কিন্তু ওইভাবে আর যোগাযোগটা করতো না, মাঝে মধ্যে করতো। তো দেখা যাচ্ছে ওই আপুর বিয়ের সময় গেছি, যাওয়ার পরে ও বলছিল যে তুই আসবি না আপুর বিয়েতে? আনছি কি না আমি যাব না। কেন যাবি না? আনছি এমনি যাব না। বলছে তুই আর না আসলে তো আমাদের বিয়েটাই হবে না, আপুর বিয়েটাই হবে না। কিন্তু অলরেডি খালু আমাদের নিতে চলে আসছে 1 সপ্তাহ আগে, বিয়ের 1 সপ্তাহ আগে আমাদের নিয়ে গেছে, নানিরা আমারে নিয়ে গেছে। তারপরে বিয়ের দিনে আর কি ও তো আসে, আসার পরে ও মাঝে মধ্যে প্রচুর করতো, সমস্যা করতো, মানে ফ্যামিলিতে প্রচুর ঝগড়াঝাটি করতো ওদের, মানে ওর বাবার ভিতরে ওর ভিতরে কোনোদিনই ওদের নিজেদের ফ্যামিলিতে ঝগড়া হতো। নিজেদের ফ্যামিলিতে, বিশেষ করে ওর বাবার সাথে ওর মোটেও মানে হতো না, অ্যাডজাস্ট হতো না, এনার মত ওনার মত মোটেই খাটতো না, এরকম এই নিয়ে প্রচুর ঝগড়াঝাটি হতো। তো দেখা যাচ্ছে বিয়ের দিন ওরকম সমস্যা হয়েছে, বিয়ের আগের দিন সম্ভবত গায়ে হলুদের দিন প্রচুর ঝগড়াঝাটি করছে কারোর সাথে, এই নিয়ে ওর বাবার সাথে আর কি ঝগড়াঝাটি করছে খুবই। তো দেখা যাচ্ছে আমি এই সময় ও রাগ করে চলে যাচ্ছে, প্যান্ট ট্যান্ট গোছাই নিয়ে যে আমি ঢাকা চলে যাবো। তো এই সময় ওই অবস্থা দেখে তো আমার কিছু করার নেই, আমিও তাড়াতাড়ি ব্যাগগুলি গোছাচ্ছি। কেন? দেখা যাচ্ছে ওর চলে যাচ্ছে, আর একটা বাসা থেকে এরকম রাগারাগি হলে তো ওর ফ্যামিলিও তো খারাপ লাগবে এই জিনিসটা। যাচ্ছে হঠাৎ করে বিয়ে, আর মানে মেয়ের বড় ভাই সে যদি চলে, আবার ব্যবস্থাগুলো ওই করছে সবকিছু, মানে বিয়ের ইয়েটাগুলো ওই করছে। তো দেখা যাচ্ছে ও যখন গোছাচ্ছে আমিও, তো বলছে, তুই গোছাচ্ছিস কেন? আনতিস কি যে বাড়িতে এরকম সমস্যা হয় যে একজন চলে যাচ্ছে সে বাড়ি, তো তাই এমনি আমার ভালো লাগবে না, আর বিশেষ করে আমি তো এসবগুলো পছন্দই করি না। তো এ মনে করে ও আর গোছায় না, ওর থেকে যায়। মানে আপনি চাচ্ছিলেন somehow ওকে আটকানো? হ্যাঁ, ওকে আটকানোর জন্য জাস্ট। তো দেখা যাচ্ছে ও আর যায়নি, ব্যাগগুলো রেখে দিল, যায়নি। তারপরে আমি আবার আমার আপুটার বিয়ে হয়েছিল, মানে কবুল পরে রাখছিল, শাদিটা হয়নি, আর এই শাদিটার সময় ও আর কি এই এটা হচ্ছে। তো এর আগে যেদিন ওরকম ঝগড়াঝাটি হচ্ছে সেদিন আপুর বরটা ওখানে ছিল। তো এর মধ্যে আনছে একটা মানুষ আছে, ওদের বুঝাচ্ছি আমি, ওনার বাবারও বুঝাচ্ছি, ওরা বুঝাচ্ছি একটা মানুষ আছে এর ভেতরে, তোমরা এরকম অবস্থা কেন করছো, এই সমস্ত কি? তো কিছু বলে না, কেউ কিছু বলে না, বলে কি ও আমার কথা কেন মেনে নেয় না? কি দুজনেরই তো মত আলাদাই আলাদাই, তাহলে কেমনে মেনে নেবে এই সমস্ত? যাই হোক থাকে, বিয়েটা হয়। তো ওই বিয়ের দিন রাত্রের বেলা কথা বলতে দেখা যাচ্ছে টুকটাক 5 মিনিট 2 মিনিট এরকম ফোনে হতো, আর তো দীর্ঘদিন তো কথা হতো না, তো ফোনই করতো না। তো ওই দিন রাত্রে দেখা যাচ্ছে পেঁয়াজ আনিছে প্রায় মানে 30 কেজির মতো, যেহেতু শাদী হবে। তো সবাই আর কি ঘুমাই পড়ছে, মানে কাজ করতে করতে সব ঘুম, ও আর আমি ওই পেঁয়াজ ছিলছি আর কুটছি, মানে কোচাচ্ছি। তো গল্প করতে করতে দেখা যাচ্ছে ওই 30 কেজি পেঁয়াজই পুরো কুটে ফেলছি। সবাই ঘুম, আস্তে আস্তে আমার যে আপুটা বিয়ে, ওই আপুটা লাস্ট যে ঘুমাইছে, আমরা দুজনই সারা রাত ঘুমাইনি, আপুও ছিল সাথে। তারপরে আপুও ঘুমাই পড়ছে, আর আমরা দুজনেই সারা রাত পেঁয়াজ কুটে সব কুটে ফেলছি। তারপরে শেষ রাতের দিকে এসে বলছে কি করছিস, এগুলো তো লাগবে না, এগুলো তো নষ্ট হয়ে যাবে। আসলে বুঝতে পারিনি, মানে পেস কোচাতে করতে এতটাই ভালো লাগছিল যে কুচে ফেলছি, সব আমরা খেয়াল করিনি। তারপরে দেখা যাচ্ছে এরকম কুচে ফেলছি। ওই দিনে আমাদের ভিতরে সরাসরি যে আলাপটা, দীর্ঘ সময় কথা বলা, ওইটাই। পেঁয়াজের ঝাঁজটা টের পেয়েছিলেন যে পেঁয়াজের ঝাঁজ যে চোখে লাগে? ঠিক মনে নেই যে আসলে পাইছিলাম কিনা। তো দেখা যাচ্ছে ওই পেঁয়াজগুলো কুচে ফেলছিলাম। ওই দিন অনেক কথা বলছিলাম যে আমি কলেজে কি করছি না করছি, আমার কলেজে কেমন হতো না হতো, অনেক গল্প বলছি। ফ্রেন্ডরা এই সেই মন খুলে কথা বলা। হ্যাঁ, মন খুলে যে কথা বলা, এই করি সে করি, এই সমস্ত মানে চড়ি ভাট্টান, মানে আমার গল্পগুলো বলেছি ওই দিন রাত্রে, শুনছে, শুধু শুনে গেছে। তারপরে দেখা যাচ্ছে ওইভাবে মন খুলে কথা বলার, ওই দিনই ওর সাথে কথা বলা, যেটা না তো ফোনে কথা বললো 2-5 মিনিট, তারপর তো ফোন তো করতো না মাঝে মধ্যে। ওই দিন থেকে জাস্ট ওই কথা বলার পরে দেখা যাচ্ছে ওর পরে ঢাকা চলে গেছে, আমি তো আমার বাসায় চলে আসতাম। তো ওই বিয়ের সময় যখন আসছিল তখন বলছিল কি তুই কি ভুলে গেছিস সব? আন্টি কি বলবো, ভুলে তো তুই গেছিস, তুই তো ফোন টোন করিস না। যে আসলে আমার খুব কষ্ট হয়, আমি যখন উপরে মানে ঢাকা থাকি তখন তোর সাথে যখন কথা বলে আমার খুব কষ্ট হয়, এই জন্য আমি কথা বলতাম না। তো আচ্ছা ঠিক আছে, আর মানে যা বলতাম আমি তাই মনে করতাম, সব তো জানিও না যে প্রেমটা আসলে কেমন হয় কি হয়। যাই হোক, ঘুরতে যাওয়া, একসাথে কোনোদিন ঘুরতে যাওয়াও হয়নি, যে একসাথে দুজন ঘুরতে গেছি এরকম কোনোদিন হয়নি। তবে আপুর বিয়ের মানে যখন ওখানে ছিলাম, ওখান থেকে 3-4 দিন পরে, আর বিয়ের আয়োজনটা বলতে গেলে মানে আমি তো 7 দিন আগে নিয়ে গেছে আমারে, টোটালি আয়োজনটা আমি ওনাকে করছি, মানে সমস্ত বিয়ের দিনটা
সব গোছ গাছ কি করতে হবে না করতে হবে এই নিয়ে। আর ওই ছিল আর আমি ছিলাম। তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগতো, ওদের জন্য আমি অনেক কিছু করতাম। যাই হোক, তো বিয়ের সময় যেটা আমার খুব খারাপ লাগছিল, ওই বিয়ের দিনটা আমার আপুটা অনেক ভালোবাসতাম, নিজের বোনের মতো মনে করতাম। কিন্তু বিয়ের দিনে সমস্ত দায়িত্বটা আমার উপর দেওয়া হচ্ছে, যার যা টাকা পয়সা আছে সবগুলো আমার কাছে রাখা। আচ্ছা, ওর মানে ওনার- সবার আস্থার জায়গা। হ্যাঁ, ওর চাচাতো ভাই এর বিয়ের ছিল, আর তো টাকা তো ঋণ করে আনছিল ব্যাংক থেকে, লোন নিয়ে আপুটার বিয়ে হয়েছিল 50,000 টাকা লোন নিয়ে। তারপর ওর চাচাতো ভাইদের কাছ থেকে 30,000 টাকা লোন নিয়ে বিয়েটা করা হয়েছিল। তো দেখা যাচ্ছে সমস্ত টাকা পয়সা গুলো আমার কাছে দেওয়া হয়েছে, যার যেটা লাগছে তখনই। মানে আমি এতটাই ব্যস্ত যে বিয়ের যে অনুষ্ঠানে যে মজা, সে মজাটাই আমি করতে পারছি না, এরকম একটা। তো দেখা যাচ্ছে ওরকম হচ্ছে, এ টাকা চাচ্ছে, ওই করছে এই করছে, কিন্তু আমার আপুর গায়ে হলুদ হয়েছে সেদিনও মোটামুটি আনন্দটা একটু হলেও করছি কাজে ফাঁকেও। কিন্তু বিয়ের দিনটা দেখা যাচ্ছে আপুর বিয়েটা নিয়ে বান্ধবীরা সবাই মজা করছে, আমার বোনেরা গেছিল, মামাতো বোন টোন, এরা সবাই ব্যস্ত আছে। আমার আপু একবার আমার ডাকছে না যে তুই কাজ করা বাদে এখানে আয়, সবাই তো এখানে আছে। তারপর পার্লারে আপুরে সাজাতে নিয়ে গেছিল, তখনও মানে আপুর ভিতরে ই নেই, আমি শুধু কাজই করে যাচ্ছি। যে যা করছে আমি শুধু কাজে দেখে যাচ্ছি। তারপরে বিয়েটা হয়েছিল কমিউনিটি সেন্টারে হয়েছিল বিয়েটা। তো বিয়ের দিন দেখা যাচ্ছে সবাই গোসল গোসল করে সবাই কমিউনিটি সেন্টারে চলে গেছে। তো যাওয়ার সময় ও বলে যাচ্ছে যে তুই একটু তাড়াতাড়ি আসিস, যেহেতু বিয়ের উপহারটা তো দেয়, এগুলো তোর লেখা লাগবে। তখন তো আচ্ছা ঠিক আছে। এবার আমি যখন বাসায় গোছাচ্ছি দেখি আমার মাও তো গেছে, খালা আছে, ওনার ফুফোরা আছে। তো ওই অবস্থা দিয়ে আছে, এরা কেউই যাচ্ছে না। তো এটা আমার দেখে খারাপ লাগে, আমি এমনই চাই যে সবাই মিলে আনন্দটা করতে, কিন্তু এরা কেউই যাচ্ছে না। আমি তখন বললাম আচ্ছা তোমরা এখনো কেন যাও না, সবাই তো চলে গেছে, তোমরা কেন আসো? দেখা যাচ্ছে মাছ আছে, এরা না গেলে কি হয়, অনুষ্ঠানটা কি জমে? আমি ওদেরকে পাঠাই দিছি। খালা গেছে গোসল করে, আম্মু গেছে, তারপরে ওনার ফুফু গেছে। এরা দেখা যাচ্ছে বাড়ি থুয়ে তো যাওয়া যায় না। আর দেখা যাচ্ছে যে স্বাদের যে অনেক কিছু মানে গোশ এসবগুলো বেশি ছিল, যেগুলো এরা দেখছে এগুলো মানে ই করে ঠিকঠাক রান্না মানে রেখে দেওয়ার মতো এরকম অবস্থা করে তারপরে যাবে। তো বললাম তোমরা যাও, আমি এগুলো করে আসছি। আসলে অনুষ্ঠানে মা এরকম না থাকলে কি অনুষ্ঠানই হয় না। তো আমি চাচ্ছিলাম যে আমি না যেয়ে ওদেরকে বাসায় রাখতে আমার এটা ভালো লাগছিল না। তো বললাম যে হয়তো তোমাদেরই খোঁজ করছে বারবার, এরকমই হতে পারে, তো তোমরা গোসল করে তাড়াতাড়ি চলে যাও। আর এর আগে দেখা যাচ্ছে আমার আপু যখন মানে কলমা দেওয়া ছিল বিয়ের আগে তো আসতো, তো দেখা যাচ্ছে আমি প্রায় ভাইয়াটারই করতাম, আপুর বরটারে, যে আসলে শরবত দেয়া এই দেয়া কখন কি প্রয়োজন না প্রয়োজন এগুলো খুব ইয়ে করতাম। তো ওই দিনই ভাইয়াটা বারবারই, আর কেউ বলুক বা না বলুক, ভাইয়াটা বারবারই বলছিল যে সবাইকে দেখছি, ওকে কেন দেখছি না, ও নেই কেন? তো এটা অবশ্য কারোরই মাথায় নেই। যাই হোক, সবাই চলে গেল, আম্মু গেল, খালা ওরা সবাই গেছিল। আমি শুধু বাড়ির ওইগুলো সবকিছু রান্না বাড়া ঠিকঠাক করে রেখে গিয়ে সুন্দর করে গোছাইয়ে তারপরে গেছি। তো এতটাই দেরি হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে খাওয়ার শেষ পর্যায়ে ওখানে কমিউনিটি সেন্টারে। তো আমি দেখা যাচ্ছে মানে শ্বাসকষ্ট তো দূরে থাক, মানে ওই দিনই মানে চুলটাও ঠিক মতন, কাপড়ও সুন্দর পরারও টাইম নেই, যে কোনো একটা পরে বরকা পরে ছুট দিছি, এরকম অবস্থা। যে তারপরে দেখা যাচ্ছে মিষ্টি টিষ্টি দেয় ভাইয়াদের, শেষ পর্যায়ে ওগুলো দিলাম, দিয়ে তারপরে বাসায় চলে আসলাম। তো ওই দিন আসল প্রচুর দেখেছে, আপুর সাথে একসাথে থাকতাম তো খুব ইয়ে করছিলাম। তো থাকার পরে চলে আসলাম ওখান থেকে। 3-4 দিন পরে যখন আপুর এমনি তো হিমশিম 7 দিন আগে নিয়ে আসছে, ওই দিনে প্রচুর সব কাজ কামি করা এই নিয়ে সবই করলাম। তো বোরিং লাগছিল খুবই না। আপুর যখন শ্বশুর বাড়ি ছিল, তো আমি ওর বললাম যে ঘুরতে যাবি? তো বলছে হ্যাঁ। ও খুব খুশি হয়েছিল ওই দিনটা, আসলে ঘুরতে যাওয়ার কথাটা শুনে প্রচুর খুশি হয়েছিল। তো বলছে হ্যাঁ যাবো। কখন বেরোবে? কি তো এখন দেখা যাচ্ছে এখন তো হাতে কাজ নেই, সময় আছে, তো চল যাই। তো আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আগে যা, আমি পরে আসছি, যেহেতু একসাথে দেখলে কি ভাববে না ভাববে। তো ও গেছে, যে রাস্তায় দাঁড়ায় আছে, ওর আমি রেডি হচ্ছি, এর মধ্যে আমার একটা মামা গেছে, কি যেন কাজে খুলনা গেছে, মামা উঠে গেছে। এই সময় তো আবার যাওয়া যাবে না, মামা হয়তো অনেক পর জার্নি করে এসে আবার সেগুলো ই করে আবার মামারে খাওয়ার দেওয়ার ব্যবস্থা করলাম। এতে করে দেরি হয়ে গেছে, ও তখন পায়চারি করছে নাকি রাস্তায়। তো রেডি হয়ে আমি কিভাবে যাই না করি এই বেরোতেই পারছি না, অনেকক্ষণ হয়তো ওয়েট করছে। তারপরে গেছি, যে দেখি বাড়ির পাশেই ঘুরছে। কিন্তু এখানে করছিস কেন? আমি তো বললাম একটা সামনের দিকে যাইতে। তো বলছে থাক সমস্যা নেই, বলে দুজনে গেছি। কিছু দূর যাওয়ার পরে আপু ফোন করছে যে আমরা আসছি। তারপর আমরা ওই কিছু দূর যাওয়ার পরে আপু আর ভাইয়া আসলো, ওই কিছু দূর গেছিলাম, যাওয়ার পরে ওখান থেকে দাঁড়াইয়ে আপু আর ভাইয়ারে নিয়ে বাসায় চলে আসলাম। ওই আসছে ঘুরতে যাবো, আমাদের দুজনের একসাথে ঘুরতে যাবো। ওই 1/2 ঘন্টা ঘুরছিলাম, ঘোরার পরে চলে আসছিলাম।
আসার পরে ওই দিন থেকে বলছিল যে আপুর তো বিয়ে হয়ে গেছে, এখন এবার কথাটা বলি, জানতেস কি এইবার কথা বলে তো আরো পিটাবে, কারণ দেখা যাচ্ছে 50,000 টাকা লোন নেয়া, এই লোনগুলো শোধ করা লাগবে না, আর দেখা যাচ্ছে আমার বিয়ে করলে তখন তো আমার একটা খরচ থাকে, তখন এটা কিভাবে সামলাবি? তা আপুর এই দিনগুলো আগে শোধ হোক তারপরে। একটা জিনিস খেয়াল করবেন, যারা এই গল্পটা ইউটিউবে দেখছেন এবং রেডিওতে শুনছেন, আমরা আমাদের জায়গা থেকে যদি চিন্তা করি, অনেক সময় মনে হবে যে এই গল্পটা এতটা সহজ সরল, তারপরও এর মধ্যে এত জটিলতা থাকতে পারে, এত কমপ্লেক্সিটি থাকতে পারে। মানে আপনাদের মতো করে কিন্তু আমিও চিন্তা করছি, মাত্র 50,000 টাকা, কারো কারোর জন্য 50,000 টাকা 50 টাকাও না, ঠিক আছে, কিন্তু কারো কারো জীবনে এটা 50,000 টাকা 50 কোটি টাকার মতো। এইরকম একটা পরিবার, গ্রামীণ পরিবার, কৃষিভিত্তিক পরিবার, সেখানে সুইট একটা লাভ, আত্মীয় সম্পর্কের মধ্যে একটা ব্লাড রিলেটিভ বলা যায়। আমরা খুব সচেতনভাবেই ছেলেটির নাম এখানে এক্সপোজ করছি না, তো সেখানে এত সুন্দর একটা সম্পর্ক, এবং এটা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটাই হচ্ছে কথা। চলুন, তারপর কি হলো? তারপরে বললাম যে এই 50,000 টাকা পুরোটাই তোর এই লোনটা শোধ করা লাগবে। তাহলে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক আছে তাই হোক। হুম। তারপরে তো শুধু 50,000 না, শুনলাম নাকি চাচাতো ভাইদের কাছ থেকে আরো 30,000 টাকা লোন আছে। হ্যাঁ আছে, ওটাও দেবো। ঠিক আছে, এইগুলো দে, তারপরে বুঝবো যে হ্যাঁ তুই একটা যোগ্য ছেলে। কারণ আমার টার্গেটটাই ছিল ওর পরিবারের ভিতরে প্রচুর ঝগড়াঝাটি করতো, তো আমি এরকমই চাইতাম যে ও একটা যোগ্য ছেলে হয়ে উঠুক, তাহলে যাচ্ছে সম্পর্কটা মেনে নিতে কোনো সমস্যাই থাকবে না। রাইট। তো দেখা যাচ্ছে ওই করতো, আবার আমার কথাগুলো শুনতো বেশ। তো দেখা যাচ্ছে ও করতো, যখন বাইরে যেত কাজ করতো না করতো, বেশি অংশে টাকা চাইতো বাড়ির থেকে। ও যখন ঢাকাতে থাকতো টাকা চাইতো। তো ও যখন ঢাকায় থাকতো আমি প্রায় তো বেড়াতে যেতাম ওখানে। তো যাওয়ার পরে খালু একদিন আমারে বলছে যে ও যেন একটু বাসায় এসে থাকে, আমরা চাচ্ছি না যে ও ওইখানে থাক। ও যখনই আসে ঢাকা থেকে দেখেছি ওর দিকে তাকানো যায় না, খুবই রোগা, হয়তো খায় না দেয় না, তা তো হয়তো হতে পারে। তো হচ্ছে তোর কথা শুনবে না, তুই বললি ও কথাটা শুনবে না, ও যেন বাড়ি এসে থাকে, আর বাড়ি এসে যেন আমার সাথে করে কাজ করে। তো সেই মোতাবেক আর ওই দিনে আমার নানুর সাথে আমি গেছিলাম বেড়াতে, নানু আর আমি একসাথে গেছিলাম। তো নানুর কাছে প্রস্তাবটা দিছিল যে হ্যাঁ মানে নেওয়ার কথা, এরকম একটা প্রস্তাব দিছিল। তো নানা বলছে এটা তো সম্ভব না, এটা কোনোদিনই হয় না। তো আমাদের বাড়ি এসে যখন এটা বলছে তখনই আসলে কেউই রাজি হয়নি, যেটা তো অসম্ভব। তা হচ্ছে নানা কি হয়েছে? তো হচ্ছে এরকম ব্যাপার। তা হচ্ছে ধরো এ হয় নাকি, তো অসম্ভব। কিন্তু আমাদের ভিতরে একটা রিলেশন রয়েছে, তা কিন্তু বলছি না, কারোর তো জানাতেই দেয় না, তো এটা অসম্ভব। পাগল হয়ে গেছে নাকি খালো, কি বলে? যাই হোক, তো আমি একদিন বললাম যে সবাই চাচ্ছে, বাড়ির লোকেরা চায় যে দেখেছো বড় ছেলে বাইরে থাকুক, এটা কেউই চায় না। আমি ওইভাবে বলছি না যে বাড়ি এসে ইনকাম করুক, খালু বলতে চাচ্ছে যে টাকা পয়সা ওইখান থেকে খরচ করা ছাড়া দিচ্ছে না, কিভাবে কি হবে? তো আমি এই টাকা কথা না বলে আমি হচ্ছে দেখেছো পরিবারের বড় সন্তানরা বাইরে থাকলে এমনি কোনো বাবা মারই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। দেখছো সবাই একসাথে থাকলে সেটা খুব ভালো লাগে। তো আমার মতে দেখা যাচ্ছে এখানে থাকলে খুব মানে ভালো লাগবে, খালারও ভালো লাগবে, খালুর ভালো লাগবে। তো আমি চাই এইখানে এসে যেহেতু ঋণগুলো শোধ করতে হবে, তো একসাথে করলে তো এমনি তো শুনেছি খালু ভালো ইনকাম করে, তুই ওটা করলে দেখা যাচ্ছে মানে এটা হয়ে যাবে, ঋণটা তাড়াতাড়ি শোধ হবে। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে। তো বাসায় আসে, বাসায় এসে ওই একসাথে করে, কিন্তু প্রতিদিনই ঝগড়া হয় খালুর সাথে, ওর সাথে প্রতিদিনই ঝগড়া লাগে, মানে একসাথেই হয় না, এই নিয়ে তোলপাড় হয়। আর এ তো আমি এর আগে তো বলছি যে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, পড়াশোনা রানিং আছে। তো এর মধ্যে একদিন পরীক্ষার ডেট দেয়, আমি তখন বাসায় ছিলাম। তো হঠাৎ করে কি নিয়ে ঝগড়া হয়েছে জানি না, খালা আমার কাছে ফোন দিয়েছে যে কি সমস্যা, তাহলে ও তো ভাত খাচ্ছে না, পরীক্ষাও দিতে যাবে না। যে কি সমস্যা হচ্ছে জানি না, কি নিয়ে ঝগড়া হয়েছে, পরীক্ষা দিতে যাবে না। তো আমি ফোন দিয়ে আমি তেমন কিছু বলতাম না, শুধু বলতাম যে এগুলো আমার ভালো লাগে না, আমার এটা সহ্য হয় না, আমার খুব খারাপ লাগে, আর কত কষ্ট দিবে, এরকম বলতাম। যে অত কথা আমি কিচ্ছু জানতে চাই না, এখন ভাত খাবে, সোজা পরীক্ষা দিয়ে আসবে, তারপরে কি হবে না হবে পরে ভাবা যাবে। তো দেখা যাচ্ছে ওই মুহূর্তে ভাত খেয়ে চলে যায়, পরীক্ষাটা দিয়ে চলে আসে। মানে কোনো কিছু হলে আমারে জানাতো, খালা বলে ফ্যামিলি থেকে জানাতো। হ্যাঁ, ওর ফ্যামিলি থেকে, মানে ফ্যামিলি বুঝতো যে আপনি কথা বললে ও শুনবে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। প্রায় কোনো কিছু হলে এরকম বলতো। তারপরে আমি বলতাম যে পরিবারের ঝগড়াঝাটি না করে একসাথে কর। আর এরকম আমি একদিন তারপরে এরপরে দেখা প্রস্তাব তো আসে, এর মধ্যে আমি আস্তে আস্তে বিয়েটা কমপ্লিট করি। ডিগ্রি পাস কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, ডিগ্রি পাস কমপ্লিট হয়ে যায়। আর এটা হওয়ার পরে তো প্রস্তাবটা আরো আসা শুরু করে, যেহেতু বিয়ে পাস করছি, অনেক বড় হয়ে গেছি। আর গ্রামের দিকে মানে ওই যে বললাম সব প্রেম করছে, দেখা যাচ্ছে 14 বছর 15 বছর এরকম বিয়ে শাদী হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন আমি একমাত্র এরকম। এবং গ্রামে কিন্তু এই জিনিসটা অনেক সময় ভালো চোখে দেখা হয়। হ্যাঁ, মোটেও না,
আমার বয়স হয়ে গেছে, এর নিয়ে আমার ফ্যামিলিতেও বলতো। আচ্ছা তো ও যেহেতু পড়াশোনা করছে তো সমস্যা কি, আর আমার মেয়ে তো এরকম কিছু করছে না যে আমাদের খুব তাড়া দিতে হবে। তারপরে ভালো প্রস্তাব আলে ওরা শুনতো না, দেশে দেখাতো যেহেতু এটা হতে পারে, সবসময় তো আর আসে না। তো দেখা যাচ্ছে ওই সময়টা বেশি প্রমাণ আসতো, মানে আমি আর কিভাবে সামলাবো, কি করবো, আসলে প্রচুর কান্না করতাম। আর প্রচুর যখনই না যাইতাম, যখনই বাহানা করতাম, প্রচুর বকাবকি করতো আমার মা হুম। এই নিয়ে। তো তো শুধু কাঁদতাম, মানে আর আমার এরকম একটা অবস্থা ছিল, ওর সাথে রিলেশন করার পর থেকে আমি সুখী কতটা থাকেছি জানি না, প্রতিনিয়ত কাঁদতাম আমি রাত্রে, যে আসলে সম্পর্কটা কোথায় যাবে। যখন ওই বিষয়গুলো নিয়ে আমার গালাগালি করতো যে কোন পর্যায়ে যাবে এটা, হুম। যে আসলে মেনে নেবে কি নেবে না, আর যদি বিয়ে হয়ে যায় ও এসে কি করবে, সেটাও একটা আমি এই নিয়ে প্রতি রাতই কাঁদতাম। আসলে আমি কোনোদিনই ভালোভাবে থাকতে পারতাম না। দ্য থিং ইজ দ্যাট আমরা জীবনে যা ভাবি, আমাদের জীবন ইকুয়েশন গুলো কিন্তু অনেক সময় এমন ভাবে উপস্থিত হয় যে ভাবনার আশেপাশেও নাই। উনি ভাবছেন এটা, এই দুটো অ্যাঙ্গেলের বাইরে কিন্তু আমরাও কিছু ভাবছি না, কিন্তু ঘটনা কোন দিকে গেছে এটা খুব ইন্টারেস্টিং। বলেন। তারপর দেখা যাচ্ছে আমার ফ্যামিলি যাতে বিয়ের চাপ না দেয়, এই জন্য দেখা যাচ্ছে আমার ফ্যামিলিতে যত প্রকারের কাজ আমি এক এক করে সব শিখে ফেলছি। দেখা যাচ্ছে আমার মা যেটা না পারে, আমার আপু যেটা না পারে, আমি সে কাজগুলো শিখে মানে ফেলছি। মেন্টালি প্রিপারেশন নিয়েছেন ওর ঘর সংসার করার হ্যাঁ, জন্য। ঘর সংসারে দেখা যাচ্ছে সব, মানে মোট কথা আমি যেন মারা হেল্প করতে পারি, এটাই আমার টার্গেট ছিল। দেখা যাচ্ছে কোনো কষ্টের কাজগুলো আমি করতে দিতাম না, যেটা সহজ সেটা মারে দিতাম। এমনও হয় দেখা যাচ্ছে মা বসে থাক, আমি যেন কাজটা করি, এরকমই। তারপরে আস্তে আস্তে বাবার কাজও শিখে গেলাম। মানে আমাদের বাবা তো কৃষক, কৃষকের যতগুলো কাজ আছে টোটালি সব, যে কাজগুলো দেখা যাচ্ছে একটা ছেলেও পারে না, সেগুলো আমি শিখে নিয়েছি আস্তে আস্তে। তো দেখা যাচ্ছে ওর ভিতরে সবচেয়ে যে ধানের মাথাগুলো কাটে, ওটা সবচেয়ে বেশি কঠিন যে কাজটা। তো ওই সময় আমার আব্বার পা কেটে যায়, আর সেই সময় ধানটা হয় আর কি। আর ওই সময় দেখা যাচ্ছে একসাথে মজুরিও পাওয়া যায় না, সবাই একসাথে হয়, তো যদি যায় দেখা যাচ্ছে যার পরে কাটে সেগুলো নষ্ট হয়ে যায়, এরকম কিছু কিছু নষ্ট হয়ে যায়। তো ওই সময় ধানগুলো আমি একাই, আমার ভাই এত বাড়ি থাকে না, বাইরে পড়াশোনা করতো। তো দেখা যাচ্ছে আমি একাই সবকিছু করছিলাম। ওই ধানগুলো কাটছি যেদিন, সেদিন দেখা যাচ্ছে আমার আপু হঠাৎ ফোন দিচ্ছে যে কি করিস। আপুর সত্যি কথা বলছি যে এই করছি। তো আপুর পাশে ওনার আর কি ছিল, মানে শাশুড়ি ছিল। এইটা শুনে তো প্রচুর হাসাহাসি করছে, যেহেতু আমি বিয়ে পাস, আবার মেয়ে ধান কাটছে, খুব হাসছিল যে ও এটাও পারে। তো হচ্ছে হ্যাঁ ও কাজ ওই কাজটা পারে। তো দেখা যাচ্ছে আমি এইগুলো করছি। তো আমার আপু যখন পা কেটে যায়, আমার নানু বাড়া তো পাশে, মামা একদিন শুধু দেখতে আসছিল যে আমার আবার পা কেটে গেছে। তো তারপরে যে আমাদের ধান আছে এতগুলো, কে কি করছে, কিভাবে কি করছে, কোনোদিনও আসেনি। এসবগুলো আমার খারাপ লাগে, সেই খারাপ লাগা থেকে আমি আর কি ওইটা করছিলাম যে আমি করবো সবকিছু, কারোর কিছু দেখা লাগবে না, কারোর কিছু করাও লাগবে না। এবং আপনি করছেনও, হ্যাঁ, আমি ওটা করছিও, সাকসেসফুলি করে হ্যাঁ ফেলেছেন। করছি। সেইখান থেকে আমি আমাদের আর মজুরি নিতে দেই না, ওরে বাবা, আমি যেটুকু পারি আমি আর আমার আব্বুই করি। এতে আপনার কোনো মান সম্মানে কোনো কখনো? না, এ নিয়েও অনেকেই বলছে যে শিক্ষিত মেয়ে বিয়ে পাশ করছে, এ নিয়ে বিয়ে করাও, সেই করাও। তো মা বলছে তুই আর বিলে যাবি না। কেন? তো এই বলছে, তো দেখো কাজ তো কাজই, তো মানুষ কি বললো না বললো এটা বড় কথা না, অন্যায় তো আর করছি না, আমি কাজ করছি। আর কাজ করে না কিসে? কেরা বলেছে যে বিয়ে পাশ করলে কাজ করা যায় না? কে বলেছে? আমার সামনে বলতে বলবা তার, তুমি শুধু বলবা আমার মেয়ে শুধু পড়াশোনা না সব কাজই করবে। তো এখন থেকে দেখা যাচ্ছে যে যাই বলুক না কেন এই কথাটাই বলে যে মেয়ে কি শুধু লেখাপড়াই করবে, আর কিছু করার লাগে না। এখন আমার পরিবারটা বাবা কৃষক? হ্যাঁ, বাবা কৃষক, এখনো কৃষক? এখনো কৃষক। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আমার কৃষি কাজে যা লাগে টোটালি আমার সবটাই করা, আমি সবটাই পারি। মাশাআল্লাহ, স্যালুট ইউ সিস্টার। চলেন হচ্ছে সামনের আমি দিকে। ওইভাবে করি। তো দেখা যাচ্ছে দিন মজুরি খুব যাই হোক না কেন, আমার বাড়ির টুকটাক কাজগুলো, যাচ্ছে কনস্ট্রাক্টের কাজগুলো যেগুলো হয়, টুকটাক গেটের কাজ করছে, ঘাটের কাজ করছে, এগুলো আপনি করেন? হ্যাঁ ওইগুলো দেখা যাচ্ছে সাথে করছি, রোজা থেকেও করছি। টোটালি দেখা যাচ্ছে রোজা থেকে ওগুলো আসলে আমি করে দেখছি যে কনস্ট্রাক্ট করতে কতটা কষ্ট হয়, প্রত্যেকটা কাজ আমি করে দেখছি। তো ওই দিন রোজা থাকার পরে আমি বুঝলাম, আমি রোজা থাকি তো বোঝাই যেত না যে আমি রোজা আছি, কিন্তু ওই দিনই আমি বুঝলাম যে রোজা আসলে আমি আছি। মানে গলাটা শুকাইয়ে একদম চলছে। তো ওই আমাদের ঘাট যেদিন করছিল, তবে ঘাটের যে খগুলো ভাঙা হয় এগুলো মেশিনে করা হয়, তখন এইটুকুর জন্য মেশিন আনা লাগবে না, আমি হাতেই করতে পারবো। তো দেখা যাচ্ছে আমি প্রতিদিন একটু 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 করে ওগুলো হাতে করতাম। স্কুল থেকে কলেজ থেকে এরকম টুকটাক এসে ওইগুলো করতাম আমি বাসায় বসে বসে। তো দেখা যাচ্ছে আর মেশিনও লাগতো না, মোট কথা এইভাবে করতাম। আমি বুঝতেই দিতাম না যে আমার কষ্ট হচ্ছে, এটা আমি কখনোই ফ্যামিলিতে বুঝতে দিতাম না। হাতও কেটে যেত, দেখা যাচ্ছে আড়ালে করে রাখতাম যে কিছুই হয়নি যেন। মোট কথা আমি এভাবে চাইতাম যেন কোনো খরচই যেন না হয় আমার ফ্যামিলিতে আমি থাকা অবস্থায়, যেহেতু সবাই বলবে এমনও মনে করতে পারে মেয়ে বসে বসে খাচ্ছে, এরকম যেন মনে যেন না আসে কখনো, যেহেতু অনেক বড় হয়ে গেছে, যাতে করে আপনাকে এই সাপোর্টটুকু দেয়, অন্তত বিয়ে শাদী যাতে না হয়, বিয়ে শাদী যাতে না হয়, এই সাপোর্ট গুলো পাওয়ার জন্য আর কি।
তো আমি দেখা যাচ্ছে আব্বা বাসায় বসে আছে, এমন করছি যে মাটিও কাটছি, দেখা যাচ্ছে দুপুরে 1টা পর্যন্ত আমি কাটছি, আব্বা বইছে, এরকমই করছি। হুম, টোটালি আমি কোনো কাজই বাদ রাখিনি, ছেলেদের মেয়েদের। এমন মেয়েদের কাজ আছে যেগুলো অনেকেই পারে না, কিন্তু আমি সেগুলো পারি। খাতা সেলাই থেকে শুরু করে টোটালি কোনো কাজে আমার বাদ নেই, বরং তো ছেলেদের কাজও। তো এসবগুলো আমি করি, মানে যাতে যেন না করে। আর আমার ফ্যামিলিতে ওই নিয়ে আমার প্রচুর ভালোবাসতো, দেখা যাচ্ছে ভাইয়াও বলে, ও তুই এগুলো করছিস, ঠিক আছে আমি এসে তোর মজুরিটা দিয়ে দেবো, এইরকম বলতো। হ্যাঁ আমি করছি, মজুরি দেয়া লাগবে না, এটাও তো আমার বাড়ি, এরকম বলতাম। তো দেখা ভাইয়া শুনে হাসতো যে তুই এগুলো কি করে করছিস, এবার কিভাবে করছিস। সবাই হাসতো, সব ছেলেরা দেখেও হাসতো যে মেয়ে হয়ে এসবগুলো করছে। তারপরে দেখা যাচ্ছে আমি যে জন মজুরি টুকটাক আমাদের ফাঁকে ফাঁকে নিত, ওদের সাথে যখন কাজ করতাম ধান কাটার কাজগুলো, ওদের যেন আমি যেন দেখতাম যে খুব ভালো লাগছে, যে আমি একজন বিয়ে পাস মেয়ে, তাও ওদের সাথে যখন কাজ করছি ওরা যখন আনন্দে আছে যেন, যে একজন বিয়ে পাস মেয়ে যেখানে কাজ করছে, আমাদের তো তাহলে কষ্ট থাকার কথা না। রাইট। ও যেখানে পারছে, আমরা তাহলে তো এখানে যদি আমরা কষ্ট অনুভব করি, মানে ওরা সম্মানিত অনুভব করে। হ্যাঁ ভেরি গুড, ভেরি এইটা গুড। আমার খুব ভালো লাগতো ওদের সাথে কাজগুলো করতে, ওদের খুশিটা দেখে, যে হ্যাঁ দেখা যাচ্ছে এটা যেন মনে না করে যে আমরা আজ পড়াশোনা করিনি বলে আমরা যে এই কাজ করছি, সাবাস। এরকমটা। তো আমার খুব ভালো লাগতো ওদের সাথে এই কাজগুলো করতে, সব মজুরিদের সাথে আমি কাজগুলো করতাম, আমি কখনো বসে থাকতাম না। আর আমার এটা সবচেয়ে বেশি ভালো লাগতো যে ওদের খুশিটা দেখে, যে ওরা খুশিটা হয়েছে, হাসতো। আমি সেই সময় দেখতাম যে মুখটাই মলিন থাকতো না, আমি যখনই ওদের সাথে কাজ করতাম ওরা হাসতো, বাহ, যে আমরাও করছি ওও করছে, তো আমাদের সমানে সমানে করছে, এরকমই। True. ওদের আমি ওই কষ্টটা অনুভব করতে দিন, আমি যে কদিন ওদের সাথে কাজ করছি আমি কষ্ট অনুভব করতে দেখিনি, ওদের মুখে আমি সবসময় হাসি দেখেছি, যে হাসছে ওরা, হাসি মুখে কাজ করছে। আর এটা দেখে আমারও খুব ভালো লাগতো, আমার এই কষ্ট মনে হতোই না আমার যেন। রাইট। আর আমি যে কাজগুলো করতাম আমার পরিবারও খুব খুশি হতো, এই খুশি দেখে আমি কোনোদিনই নিজের কষ্টই যেন ভুলে যেতাম, বিউটিফুল। যে কি আমি হলো এটা করছি। কি হলো এরপরে? তারপর দেখা যাচ্ছে এরকম যখন বিয়ে পাসটা করছি তখন তো প্রস্তাবটা আরো বেশি আসতো, তখন আর দেখা যাচ্ছে আমার কম্পিউটারটা শেখার খুবই ইচ্ছা ছিল। তো আপুর বললাম, আপুও বললো যে বিয়ে পাস করছি কি হবে, তখন তো আমরা তাহলে কম্পিউটার শিখি। তা আপু বললো আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাদের এখানে চলে আয়, আমরা কম্পিউটারটা শিখে নি। তো যাই, আমি ওইখানে যাই, ও তখন ওখানে কাজ বাসায় থাকতো, ও অলরেডি বাসায় এসে থাকতো, আর আমি ওইখানে গেছি। দেখা স্যার ফোন দিয়ে আর প্রতিদিনই তো বিরক্ত করবে না যে প্রস্তাব আসছে কিনা, আর প্রতিনিয়ত আমি ওরে মিথ্যে বলতাম, না কোনো প্রস্তাব এসতেছে না, কোনো সমস্যা না, তুই তোর কাজ চালিয়ে যা, আর আমি এদিকে কি হয় না হয় আমি সামলাবো, সেটা আমি বুঝবো, তুই শুধু ঋণগুলো শোধ কর, তারপর দেখ আমাদের বিয়েকে ঠেকায়। তো দেখা যাচ্ছে ও খুবই আর কি ইয়ে নিয়ে সাহস নিয়ে ওই ঋণগুলো শোধ করতে একটু একটু করে, প্রথমে তো 30,000 টাকা ওটা ছিল, ওটা শোধ করে ফেলছিল। তারপর তো 50,000 বড় লোন ছিল। তো দেখা যাচ্ছে ওরা প্রতিনিয়ত ঝগড়া হতো, আর প্রতিনিয়ত খালা ফোন দিত যে এই অবস্থা হচ্ছে। তো আমি বলতাম যে এগুলো করতে নেই, কি অবস্থা এসবগুলো হচ্ছে, এই বোঝাতাম। তো ওইখানে যেই আর কি কম্পিউটার শিখছে ও, তখন তো আমি ছিলাম। বাসায় থাকতে যতটা কথা হতো, দেখা যাচ্ছে ফোনে কথা বলতাম, কিন্তু ওইখানে যে আমার কথা হতো না। ও দেখা যাচ্ছে খুব ভোরে চলে যেত, মানে আজানের পরপরই চলে যেত, মাছের ব্যবসা করতো, আজানের পরপরই চলে যেত, আর বাড়ি আসতো না রাত 12টার সময়। আচ্ছা। রাত 12টার দিকে চলে আসতো, ওই সময় দেখা যাচ্ছে কথা বলা খুব একটা হতো না। তারপরে এটা নিশ্চিন্তে ছিলাম যে আর ফোন দিয়ে আর বারবার বিরক্ত করবে না, আজ শুনবেও না, আমার বাসার থেকেও আর প্রস্তাব আসবে না, খুব নিশ্চিন্তে খুব ভালোভাবে ছিলাম আমি ওখানে। তো থাকার পরে দেখা যাচ্ছে ওরকম ঝগড়া হতো। একদিন এরম ইফতারের সময় হয়েছে, ইফতার দেবে, রোজার সময় ইফতার দেবে, তো ওই দিনে প্রচুর ঝগড়া করছিল, কি নিয়ে যেন সামান্য বিষয় নিয়ে প্রচুর ওদের ভিতর ঝগড়া হয়েছে। ওই দিনে আসলে কেউ রাগ করে ভাত খায়নি, আমার খালুও না, ওও না, আপুও তো রাগ করছে, শ্বশুর বাড়ি থেকে আসছে। আমার ভাইয়া ও মামারও আমন্ত্রণ, ভাইয়া মামা ওখানে থাকতো, তো ওদেরও একটু ডাকছিল, তো ওরাও রাগ করে চলে যাচ্ছিল। তারপর আমি ভাত বেড়ে দিছি, দিয়ে খালারে বললাম যে খেয়ে যেতে বল। তারপর কোন রকমের দুটো খেয়ে ওরা চলে গেছিল রাগ করে, ওদের ওই ঝগড়াঝাটি দেখে। এটা আমার মামা আমার ভাইয়া একদম সহ্য করতে পারতো না, ওদের ফ্যামিলিটাই মোটে পছন্দ করতো না, এরকমই ছিল, একদম মোটে সহ্য করতে পারতো না ওই ঝগড়াঝাটি। মূল কারণ ওই দুই বাপু ঝগড়া করে। তো দেখা যাচ্ছে ওই দিন প্রচুর ঝগড়া করে, খালু ভাত খায়নি, ও খায়নি, আর আমি তো ওদিন রোজা ছিলাম। সন্ধ্যাবেলা শুধু আপু একটু রুটি দিছিল আমার, মানে যেহেতু ইফতার তো আয়োজন করছিল, তো একটু দিছিল, সেইটুকুই আমি শুধু খাইছিলাম, আর ইফতারও করার টাইম পাইনি, যেহেতু ইফতারের কাজ কাম করার জন্য টাইম পাইনি। তো দেখা যাচ্ছে ওই দিনই আমি কিছু খাইনি, বারবারই আমার খাওয়ার কথা বলছিল। তো যেখানে বাড়ির মানুষ না খেয়ে রয়েছে সেখানে আমি খেতে পারবো না, আমি খাবো না। তখন দেখা যাচ্ছে খালু উঠে খেয়ে এনেছে। আচ্ছা। খাওয়ার পরে খালুর ভাত দিয়েছে, দেখে খোসামত করার পরে যে খালু খেয়ে নাও, খেয়ে নিয়েছে উনি। খাওয়ার পরে ও আর উঠছে না, ও খাচ্ছে না, কয়েকবার ডাকাডাকি করছে, সবাই ডাকাডাকি করছে, আমি ডাকছি কয়েকবার, খায়নি।
বলছে তাইলে আমিও খাবো না। তো খালাম না, ও খালো না, আমিও খালাম না। তো দেখা যাচ্ছে ওই দিন তো সারাদিন রোজা ছিলাম, সন্ধ্যার পর থেকে যে আমাদের যে পিরিয়ডটা হয় ওই দিনে আসলে ভাগ্যক্রমে আমার পিরিয়ডটা হলো। আর ও দেখা যাচ্ছে এরকম যদি রাগ করতো তো দেখা যাচ্ছে 5-7 দিন আর বাড়ি ভাত খাতো না, হুম। বাইরে খেয়ে বেড়াতো এরকম, আচ্ছা। এসে খেয়ে বেড়াতো। তো বোঝাই গেছে ওই দিন খাইনি মানে খাবেই না আর বাড়িতে ভাত। তো আমি ওই সুযোগটা পেয়েছি আন্তেজ করে বাড়ি ভাত খাওয়াই তারপর ছাড়বো। তো দেখা যাচ্ছে আমি তো খাইনি ওই দিন, সন্ধ্যাবেলা খাইনি, তারপর শেষ রাত্রে সবাই খাইছে, ও রোজা থাকবে না এরকম একটা ইচ্ছা, খালোই না। ও যখন না খাইছে আর আমি তো এমনিতেই থাকবো না রোজা, তো আমিও খালাম না। সবাই জানে যে আমিও খাচ্ছি না, ও খাচ্ছে না বলে, বাড়ির কেউ খাচ্ছে না বলে। তো দেখা যাচ্ছে সকালে উঠে আমি সমস্ত কাজকাম তো করি, আর তো কম্পিউটার শিখতে যাই। তো কম্পিউটার করাই আসার পরে সমস্ত কাজকাম করে বালতিতে আবার কাপড় চোপড় ভিজাই দিয়েছিল, ওইগুলো নিয়ে আমি কাচতে গেছি। তখন ওর দাদি বলছে যে ও কাল থেকে রোজা থেকে কিছুই খায়নি, ওই মেয়ে 2 ওয়াক্ত খায় না, এখনো খায়নি, অতগুলো কাপড় কেচে যাচ্ছে, তুই খাচ্ছিস না বলে, তুই ওটা খেয়ে নে। তারপর ও খায় না, যখন ওরকম বারবার ওর দাদি ওরকম বলছে যে 2-3 ওয়াক্ত খায় না, এতগুলো কাপড় কাচলো মেয়ে আজকে বাঁচবে না। তো আমি যখন কাপড় কাচছি ও কয়েকবার ডাকছে যে ভাতবার খেয়ে নি, তো আমি বলছি আমি আসছি। তারপর ও একটা বেড কাপড় কাটছে না, বেডশিট যেটা, ওটা কাটছিলাম বসে বসে, কয়েকবার দেখার পরেও আমি আসিনি, আনছি এটা শেষ করে তারপর যাবো। ও যেয়ে সেইটা চাল মেয়ে পাশে কাদা পানি ছিল সের মধ্যে ফেলাই দিছে, আমার হাতে থেকে কেড়ে নি ওটা ফেলাই দিছে। আনতে এত কষ্ট করে একটা করলাম, ওটা ফেলাই দিলে। যাই হোক এটা করার পরে ওটা থেকে চলে গেছে, যার পরে মানে ভাত বাড়ছি, ও খাইছে। তারপরে খুবই গালাগালি করছে যে আমরা সবাই, ও রাগ করে আছে তোমার মেয়ে খেয়ে কেন বাড়ি গেল, মানে আমার আপুটা ভাত খেয়ে বাড়ি গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তাই বলছে ও না খেয়ে রয়েছে তোমার মেয়ে কেন খালো। প্রচুর গালাগালি করছে, ওর মারে গালাগালি করে, মানে কিছু হইলে গালাগালি করতো। আর যেটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম ওর গালাগালিটা, আর ওই যে সিগারেট খাওয়াতো, তবে সিগারেটটা এখন আর খায় না, ও পান খাতো। যে এইটা আমি দেখা যাচ্ছে ছেড়ে তো করে দেয় না, তো পান খাতো, সিগারেটটা আর খাইতো না। তো দেখা যাচ্ছে ওই দিন খুব গালাগালি করেছে, আমি তখন কাঁদছি, ওই যে মারে গালাগালি করছে, এটা আমি নিতে পারছি না, খুব কান্না পারছে, আমি দাঁড়াদাঁড়ি কাঁদছি। কান্নাকাটার পরে তো কি খালা আজ আমি খালার পরে যাই বলেন কিছু মনে করো না, ও আমার জন্য আজকে আপু তোমার এরকম সবার গালাগালি করেছে, তো ও এরকমই বলে থাকে, আমাদের শুনে অভ্যাস হয়ে গেছে, তুই কাঁদছিস কেন, তুই কেন কাঁদছিস, আমাদের শুনে অভ্যাস হয়ে গেছে, ও বারবার এরকমই করে, ওরকম গালাগালি করে, ওর সামনে আমরা কানে নেই না। কিন্তু আমারই খারাপ লাগছে, কারণ আমার পরিবারে এ সমস্ত হয় না, কখনো আমি এরকম ভাবে বড় হয়নি, কোনোদিন ঝগড়াঝাটি হয় না আমাদের পরিবারে কারোর ভিতরে। তো দেখা যাচ্ছে ওই দিন খালো, ভাত খালো, তারপর যে আনছে বেডশিটটা এত সুন্দর করে কাচলাম সেটা ফেলাই দিছি, তো যেই আবার বেডশিটটা কেচে দিয়েছে, কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে ওই দিনই হোক। দেওয়ার পর এরকম হতো, তারপর ওরকম যে কোনো জিনিস নিয়ে খুঁটিনাটি ঝগড়া করতো। তারপরে একদিন এরকম ঝগড়া করছে প্রচুর টাকা পয়সা নিয়ে, ও দেয় মানে টাকা পয়সা ঋণ শোধ করছে বলে নিজের খুব একটা ভাবতো। খালু বলতো যে ওর দায় আমি মানে দয়া কেন এরকম করব, এরকম দুজনের ভিতরে একটা মনোমালিন্য। তো একদিন বললাম যে দেখা যাচ্ছে অনেক টাকার ঋণ, খালু তুমি তো একা পারবা না, তো ওর সাথে রাগারাগি না করে যে করে হোক ঋণটা শোধ করে নাও, তারপর যা খুশি তাই করে নিয়ে নে। আর এরকম ভেবো না যে তুমি ওর দয়া গ্রহণ করছো, কারণ এটা তোমার হচ্ছে অধিকার। ছেলে যখন বড় হয় 15-16 বছর বড় হয়ে যায়, এমনি তো সংসারে হাল ধরে, তো এটা এরকম ভেবো না যে ওর দয়া নিচ্ছ, এটা তো অধিকার, তুমি কেন নিবা না। আর ওরে বললাম যে কিছু দিচ্ছিস বলে এমন ভাবিস না যে আমি কি না জানি করে ফেলছি, এটা কিন্তু তোর দায়িত্ব পরিবারের উপরে, যে আমার 16 বছরের পর থেকে পরিবারের দায়িত্বটা ছেলেদেরই গ্রহণ করতে হয়। তো সেই হিসেবে দায়িত্বটা তো খালু দিচ্ছে, তো এটা তো তোর কপাল ভালো, এটা তো সম্পূর্ণ তোরই দেওয়ার কথা, এই ঋণগুলো তো শোধ করার তোর কথা, তুই বড় ছেলে, কেন এরকম করিস, কেন ভাবিস যে দয়া করছি আমি। তো যেভাবে হোক, সামনে তো একটা বড় তো সমস্যা আছে, এত মোটো পাগলামি না করে যেভাবে হোক দ্রুত ঋণটা শোধ করা হয়ে গেল, ততই মঙ্গল আমাদের জন্য। তো এই নিয়ে থাকে। খালুর ওই দিন বললাম যে পাগলটারা খেপাইন না, যেভাবে যা করে সেভাবে মেনে নেন, শুধু ঋণটা একটু শোধ করে নিন। তো দেখা যাচ্ছে এভাবে ঋণ ও প্রচুরই করে, প্রচুর ইনকাম করে। তো দেখা যাচ্ছে এইভাবে একদিন আসলো, রোজা আসলো, কই মানে রমজানের ঈদ আসলো, ওই ঈদে ও সবার জন্য কাপড় চোপড় কিনছে, 10-12 হাজার টাকার মতো কাপড় চোপড় কিনছে, শ্বশুর মানে আপুর শ্বশুর বাড়ি দিয়ে, ওদের বাড়ির সবার দিয়ে, সাথে আমারও কিনছে, একটা 3 পিস কিনছিল, গিফট বলতে আমার কিছু দেওয়ার মধ্যে ওইটাই কিনছিল, একমাত্র 3 পিসটাই কিনছিল, এর আগে কখনো কোনোদিন আমার কিছু দেয়নি আর কি। তো ওই দিন মানে ওর শ্বশুর বাড়ির লোকেরা আবার এদের জন্য কাপড় চোপড় কিনছে, এদের বলতে শুধু 2 ভাই দিয়েছে, আর কারো না, আর আমারও একটা দিছিল। তো দেখা যাচ্ছে ওর ওই পাঞ্জাবিটা যখন কিনতে গেছিল পছন্দ হয়নি,
ওখান থেকে মনে মনে রাগ করে আসে, বাসায় এসে কাপড় চোপড় তো সব এক জায়গায় করছে, ওরাও নিয়ে আসছে এদের কাপড় চোপড়। তো ওর মধ্যে আবার আমার ভাইয়াও মামারও আবার ডাকছিল, ওই দিন আবার দাওয়াত ছিল। হুম। তো আসার পরে ওই পাঞ্জাবি পছন্দ হয়নি বলে ওই সবার সামনে পাঞ্জাবিটা ছেলে দিছে। ও, যেটা আমার পছন্দ রাগী হয়নি। ছিল অনেক। হ্যাঁ, প্রচুর রাগে ছিল। তো দেখা যাচ্ছে ওই দিন ওই পাঞ্জাবিটা ফেলাই দিছিল, এতে করে আপুর খুব কষ্ট পাইছিল। আমি আপুর দিকে তাকাইছিলাম, ভাইয়াও আসছিল আপুর বর, উনিও খুব কষ্ট পাইছিল। হুম। যেহেতু এভাবে তো চাইলে দেওয়াটা উচিত হয় না, এটাও আমি খুব খারাপ লাগছিল। লাগার পর আমি বললাম যে এটা করা কি ঠিক হয়েছে? দেখা যাচ্ছে পছন্দ হয়নি, ভালো কথা, হুম। পরতিস না সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে তো চাইল মারা ঠিক হয়নি। তার মানে আমি যদি এখন যদি কাপড়টা না পরি, তুই যে থ্রি পিসটা দিস, আমি যদি না পরি, তোর খারাপ লাগবে না? হুম। কিছু বলছে না। আনতে তার এমনও তো হতে পারে যে আমরা তো গরিব, এর আগেও বলছে আমরা গরিব, আমি কিন্তু কিছু দিতে পারবো না। দেখা যাচ্ছে আমার ফ্যামিলিতে একটা কম দামের একটা কাপড় দিল, তাহলে তো তুই এভাবে জিনিসটা এরকম করবি। তো হচ্ছে আমার যে জিনিস পছন্দ হয় না সে জিনিস আমি পরি না। আনতে তার মানে তো দেখা যাচ্ছে আমিও তাহলে কিছুই পরতে পারবো না। যদি আমার শ্বশুর বাড়ির আমার বাবার বাড়ির জিনিস যদি এভাবে না ব্যবহার করে, তাহলে তো আমি তোর দেওয়া জিনিস কোনোদিনই কিছু ব্যবহার করতে পারবো না। তা যাই হোক, পাঞ্জাবিটা এমনি যাই হোক, ওরা তো বুঝতে পারিনি। যাই হোক, যেরকম খারাপ হোক না কেন এটা পরতে হয়। তো ঈদের দিন পাঞ্জাবিটা পরিস, দেখা যাচ্ছে খুব খুশি হবা। কি তোর কি হলো না হলো এটা বড় কথা না, মানুষ খুশি হয়েছে কিনা সেটা সবচেয়ে বড় কথা। রাইট। তো দেখা যাচ্ছে ওর দাদিও কাপড় কিনছিল, তো দাদিও নাকি মনে মনে রাখছিল। তো দাদিরও বললাম যে আমার সবাই ই করে, এই করে না সেই করে না, সেখানে ওনার একটু ভুল বুঝে দিলাম যে আসলে ওরা একটু আপনার খুব পছন্দ করে, হুম। এটা প্রকাশ করে না। দেখা যাচ্ছে অভিমান তো সবারই থাকে। যাই হোক, উনিও শাড়িটা পরছিল ঈদের দিন, আর আমি তো চলে আসছিলাম বাসায়। আর আমার দেখা যাচ্ছে ঈদের আগের দিনে হুম। 2 দিন আগে ফোন করছিল আমার দুলো ভাই যে এরকম বাসা থেকে একটা প্রস্তাব রয়েছে, আমার দেখা রয়েছে, শুধু আসলে দেখা যাচ্ছে পাকা দেখা একটা এরকম একটা অবস্থা হবে। হুম। হুম। এটা বিয়ের মানে ঈদের কমসে কম 4-5 দিন আগে, 2-3 দিন না 4-5 দিন আগে এরকম বলছে। জি। তো এটা নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম যে কি হবে না হবে। তো দেখা যাচ্ছে একদিন এই কথা বলার পরে আপুরা ঈদের আগে আবার বেড়াতে যাবে, মানে আমার খালুর কোন দোস্তের বাড়ি। হুম। তো দেখা যাচ্ছে এ নিয়ে তো আমার প্রচুর মন খারাপ ছিল। সবাই বেড়াতে যাবে, আমার আপুদের নিয়ে যাবে, আপুর বরদের নিয়ে আর কি দেখাতে যাবে, হুম। ফ্যামিলি সবাই যাবে। জি। তো ওই দিনে খালু বলছে, মা আমার কথা বলছে যে ও যাবে না, খালা বলছে না ও বাসায় থাক। তা আমিও আসলে মনে মনে চাচ্ছিলাম যে আসলে খারাপ লাগছে তো মনটা, আমিও যাবো ওদের সাথে এরকম একটা। ওরা সবাই ওই দিনে সবই করছে, তো ও যাবে না, তো হচ্ছে না ও যাওয়া লাগবে না, ও থাক। হুম। কি মনে করে বলেছে আমি জানি না, আমারও আসলে খুবই আগ্রহ ছিল যে মনটা খারাপ, যাবো ওদের সাথে। হুম। তো দেখা যাচ্ছে ওই দিনই আমার নিয়ে যায়নি, সবাই গেছে, ওরা শুধু খালুটা বাসায় ছিল আর সবাই চলে গেছে। তো দেখা যাচ্ছে ওরা সবাই 2 ভাই গেছে, আপু গেছে, আপুর বর গেছে, খালা গেছে, শুধু খালুটা বাসায় ছিল। হুম। তো ওরা ওই দিন যখন চলে যাচ্ছে, আমার খালুর একটা রিলেটিভ আসছিল বেড়াতে ওই দিনে। আচ্ছা। আমি তখন কম্পিউটার ক্লাস করতে চলে গেছি, আমিও কিছু বলিনি, আমি হাসতে হাসতে বললাম যে আমার মানে ক্লাস তো খুব বেশি করি না, তো ম্যাম রাগ করবে না, আমি ক্লাস করতে যাই, আমি যাবো না, তোমরা যাও। আমি হাসতে হাসতে বললাম, যেহেতু খালুও বলছিল যে সবাই যাচ্ছে ওর মনটা খারাপ হবে না, যেহেতু যাতে বুঝতে না পারে যে আমার মন খারাপ। হুম। তো আমি হেসে বললাম যে আসলে আমার ম্যাম রাগারাগি করবেন। তো ওই দিনে আমি ক্লাস করতে যাই, আর ওই দিন রাত্রে আমি প্রচুর টেনশন করছিলাম যে জানানোর পরে কথাটা যে এরকম বিয়ে হচ্ছে। তো ওই দিন কম্পিউটার ক্লাস করতে যাই আমি আর কি কি জানি কি চিন্তা করছিলাম ওই বসে বসে। ম্যাম ওইখানে কয়েকটা কথা জিজ্ঞাসা করছিল, আপু কেন আসেনি? তো বলছিলাম বেড়াতে গেছে, এরকম কথাটা বলে তারপরে কয়েকটা কথা জিজ্ঞেস করছিল, ওইটার আমি জানি না, আমার মাথা খুব ঘুরছিল। তারপরে আমি আস্তে আস্তে ম্যামের কাছ থেকে পানি নিয়ে বাইরে যে একটু মাথায় পানি দিয়ে যখন ভেতরে আসি, তখন আমি পড়ে যাই, ঘুরে মাথা ঘুরে পড়ে যাই। যাওয়ার পর আমার ভাইয়া ম্যাচ ছিল পাশাপাশি, ভাইয়াকে ফোন করে যে এরকম মাথা ঘুরে পড়ে গেছে। তো ওইখান থেকে আর ক্লাস করিনি, নিয়ে আসে। আমি তখন অসুস্থ, বাসায় এসে দেখি ওনার রিলেটিভটা আছে। তো কাজ কাম তো রান্না বাড়া করতে হবে পরিবারে, তো দেখি উনি ঘুমাই পড়ছে। তো ডাকলাম একবার যে ভাবি উঠে আসেন, দুজন মিলে কাজটা করি, রান্না বাড়াটা করি। তো উনি উঠলো না। না ওঠার পরে সমস্ত কাজগুলো আমি রান্না বাড়া করলাম। করার পরে রান্না বাড়া করার পরে যখন ভাত দেবো, খালু তো শুয়েছিল, যে পানি নেই। এবার দেখছে পানিটা আনতে হয় একটু দূর থেকে, তো খালুর ডাকছে না, উনিও ওঠেনি। তখন আমি আবার কষ্ট করে পানিও নিয়ে আসলাম। এটা দেখে আমার ওই যে ওরা ভাড়া থাকে আবার ওদের পাশে বাড়ি, ওদের জায়গায় ভাড়া থাকে, ভাড়াটিয়া বলছিল তুমি অসুস্থ এত কিছু করছো কেন? আমি কি করবো, খালুরে ডাকেছি তো উঠিনি। তো তরকারি কোটার সময় উনি একটু হেল্প করছিল। করার পর যাই হোক, আমার যখন মানে মানসিক আর শারীরিক দুটো কষ্ট একসাথে হয়, তখন আমি কারোর কিছু বলতে পারি না, আমার চোখ দিয়ে এমনি পানি চলে আসে। তো দেখা যাচ্ছে ওই দিন আমি সারাক্ষণ শুধু মানে চোখ দিয়ে পানি পড়ছে, দুটা কষ্ট একসাথে হয়ে যাচ্ছে, তো আমি মেনে নিতে পারছিলাম না। তো ওরা সন্ধ্যাবেলা বাসায় আসছিল, এসে ও দেখছিল জিনিসটা যে আমার চোখে পানি, এই জিনিসটাও ফলো করছিল।
আসার পরে কি কি করছে না করছে, আসার পরে ওরা জিজ্ঞাসা করছিল, মানে ওরা বলছিল যে মাপুস এরম ঘুরে পড়ছিল এই সেই সবকিছু বলে। বলার পরে বলছে এর অবস্থায় এই সবকিছু করছে, তখন খালা প্রচুর গালাগালি করে। খালুরও বলে, রিলেটিভরাও বলে যে তোমরা ও মেয়ে অসুস্থ, তোমরা এসব করোনি এই সেই। তো দেখা যাচ্ছে ওই যে বাড়ির দিকের এই সমস্ত কথাগুলো, তাও আমি ওকে কিছু বলিনি যে বাসার দিক থেকে এরকম চাপ দিচ্ছে। তো দেখা যাচ্ছে ও যে থ্রি পিসটা দিছিল, আমার ভাইয়াও একটা ঈদের আগে থ্রি পিস দিছিল, আপুদের বাসা থেকে একটা দিছিল, আমি টোটালি কোনো থ্রি পিস নিয়ে আসিনি, ওখানে রেখে চলে আসছিলাম, যাতে আমার ঈদের যেন পড়া না লাগে আর যেন মানে আমার যেন দেখতে না আসে এরকম একটা অবস্থা। বাসায় এমন কোনো কাপড় নেই যে সেটা পরে আমি ওদের সামনে যাব। তো দেখা যাচ্ছে যখন রেখে চলে আসছি, প্রচুর রাগারাগি করছিল ওই দিনই, যে কেন নিয়ে আসিস নি, তো দুটো তিনটা থ্রি পিস ওখানে কেন রেখে আসছে। আমি এমনি বাসায় আসে তাই আর ওগুলো নিয়ে আসিনি। তো দেখ ভালো কাপড় চোপড় পরা ছাড়া তো সামনে নিয়ে যাওয়া যায় না, ওই দিন আর দেখা টাকা হয় না। তারপরে কুরবানি মানে রোজার ঈদ চলে যাওয়ার পরে, রোজার ঈদে না কেউ পাঞ্জাবিটা পরছিল। তারপরে দেখা যাচ্ছে আমি কুরবানির আগে তো আবার আমার ইয়ে তো শেষ হয়নি, তো আবার গেছি ওখানে। যাওয়ার পরে আমার মানে আপুর যে বিবাহ বার্ষিকী হবে, তো বিবাহ বার্ষিকীর দিনে প্রচুর ইয়ে করছিল, আমাদের দাওয়াত করছিল যে মানে হোটেলে নিয়ে খাওয়াবে, মানে বিবাহ বার্ষিকী উপলক্ষে। তো ওই দিনে প্রচুর সাজগোজ করে দেয় আমার আপুর শাশুড়ি, আপুরে খুব সুন্দর করে। তো আমি তো সাথে গেছি, আমারও একটু সাজাই দিচ্ছে। তো আমি আবার অনেক আগে থেকে সাজাগোজা বাদ দিছি। আমি এমন ভাবে চলাফেরা করা শুরু করছিলাম, কারণ আমি কোরআনও করতাম, তর্জমা করতাম। তো দেখা যাচ্ছে একমাত্র স্বামীর ছাড়া ওইভাবে সাজগোজ কারোর দেখাতে নেই। তো ওইভাবে আমি মেহেদি পড়াও বাদ দিছি অনেক আগে থেকে। ইন্টারমিডিয়েট যখন থেকে পড়ি সেই সময় থেকে আমি ওই সমস্ত মেহেদি পড়ি না, সবাইকে সাজাই দেই। তারপরে ঈদের দিনেও ওইভাবে নতুন কাপড় কখনো পরি না। দেখা যাচ্ছে আমাদের আশপাশেও অনেকে ছিল যারা দেখা যাচ্ছে ঈদের কাপড় নতুন কাপড় পরতো না, এগুলো আমার খারাপ লাগতো, আমি ওদের সাথেই ঘুরতাম, আমাদের তোদের ঈদের কাপড় কিনে দেয়নি, দেখ আমারও দেয়নি। অবশ্য আমার দিত, প্রত্যেক ঈদে দিত, তবে আমি বানাতাম না ওটা, যে আমারও দিইনি, আমিও তোদের দলে আসি। আরো খুব ভালো লাগতো, ওদের সাথেই ঘুরতাম তখন। তো দেখা যাচ্ছে ওই দিনে সাজুগুজু তো করে দিছিল, তো আমার খুব চাইছিল, আপুর শাশুড়ি খুব জোরার করছিল যে একটু তোমার একটু করে দেই। তো লিপস্টিক পরাই দিছিল আর একটু কাজল টাজল পরাই দিত, আমি ওইভাবে সাজতাম না, দুলও পরতাম না। তো ওই দিনে খুব চেষ্টা করছিলাম আমার দুল পরানোর জন্য, তা তো আমি পরিনি। তারপর আমরা সবাই মিলে গেছিলাম সে হোটেলে। যাওয়ার পরে যখন খাওয়া দাওয়া করার পরে ওখানে ওনার আবার একটা খালাতো মানে ছিল, ননদ ছিল আমার আপুর, ওনারও আসছিল। তা আমার কথা বলছে যে ওর জায়গায় অনেক ভালো লাগছে, তো বলছে হ্যাঁ আম্মা ওর সাজাই দিছে। তো ওই দিনে দেখা যাচ্ছে আমার ওই ছোট ভাইটা আর ও, আমরা তিনজন বাসায় চলে আসছি, ওরা অমনি চলে গেছে, আমরা আমাদের বাসায় চলে আসছি। তো ওই দিনে আমার দেখছিলাম যে বারবার আমাদেরকে ফলো করছিল। তো এই জিনিসটা আসলে আমি করছিলাম যে ইমোশনাল কোনো কিছু এরকম, তো বারবার ফলো করাতে না আমি তখন খারাপ লাগছে যে এরকম কিছু চেয়ে না বসে, আর আমার দেখা যাচ্ছে দ্বিতীয় সমস্যা নয়, আমি তখন লিপস্টিকটা মুছে ফেলছি আস্তে করে, মুছে ফেললে তো হচ্ছে কি আর লিপস্টিক মুছছি কেন, আমি কিরকম যেন অসহ্য লাগছে আমার দিনে, তো হঠাৎ করে এরকম আমার খুব খারাপ লাগছে। তো পুরোটা লিপস্টিকটা মুছে ফেলছি। যাই হোক ওদিনে ও কি মনে করছিল জানি না, দেখ আমি ইমোশনাল গুলো কখনো এরকম কোনো ফেস করতাম না যে ইমোশনাল হয়ে পড়ে, আর আমরা কোনো এরকম কোনো সম্পর্কে যেন না করি যেন সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমি এরকম, আর ও ওরকম ছিল না, খুব একটা করতো না, কিন্তু ইমোশনাল জিনিসটা তো অন্যরকম, যেহেতু আমরা বড় হয়েছে আমরাও তো বুঝি। কিন্তু আমি ওখান থেকে যখন থেকে কোরআন তর্জমা করতে শিখছি, ব্যভিচারী কথাগুলো এসবগুলো আসতো, এসবগুলো আমার খারাপ লাগতো, যে করে আমি যাই হোক না কেন আমি এই তালে যাব না। তো ওর ইমোশনাল এগুলো আমি কখনো করতাম না, যাতে ইমোশনাল হয়ে পড়ে এরকম আমি কোনো কিছুই করতাম না। তো এই থাকলো। তারপরে ও একদিন আমাদের বাসায় বেড়াতে আসছিল, তো যাওয়ার সময় খুব কান্না করছিল। ওই দিন আমি ওর কপালে একটা চুমু খেয়ে বলছিলাম যে সমস্যা নেই, টেনশন করতো যে আসলে আমার দেখতে আসে, হয়ে যায় কিনা বিয়েটা, খুব করতো। আর কাজ কামে যে ঋণ টিন গুলো শোধ করতে, এরকম আস্তে আস্তে ওর প্রতি আমার একটা এসে যায়, সত্যিকার আমি যেটা ভালোবাসি আমি ভালোবেসে ফেলি ওরে। তো ওই দিন ওর কপালে একটা চুমু দিছিলাম, দিয়ে বলছিলাম আমি তোর সাথে আছি, এ নিয়ে কোনোদিন টেনশন করবি না, তুই শুধু ফ্যামিলির দিকে একটু দেখে যা, বাকিগুলো আমি সব সামলাবো। তো দেখা যাচ্ছে ওই দিন ও প্রচুর খুশি হয়েছিল, ওর ওই খুশিটা আমি ওই দিনেই দেখছিলাম, ওই খুশি। আর যেদিন খুশি দেখছিলাম, ওর আপুর বিয়ের আগে একদিন এরকম দেখতে আসছিল, তো আমার আপু একটু রঙে চাপা ছিল, আমি একটু ফসে ছিলাম, তো দেখা যাচ্ছে সারাসারি করছে সবাই। তো ওই দিনে আমার মানে মুখ ঢেকে রাখছিলাম, যদি ওরা শোনে তা বলবো এটা মেয়ে না, আমাদের বাড়ির কেউ একজন। তো হঠাৎ ওই দিনই বলে যে এটা হচ্ছে আমাদের ছেলের বউ, এরকম বলে, যে এটা দেখানোর জন্য আর কি, যাতে দেশে ওদের মেয়ের রঙে চাপ আমাকে পছন্দ করে কিনা এরকম বিষয় নিয়ে। আমি তো এসব ফালতু নিয়ে চিন্তা করে ওই দিন এরকম বলছিল যে মাহফুজের এরকম ওটা দেখছিল, তা আমরা বললাম এটা আমাদের ছেলের বউ।
তা ওরা আর দেখিনি। ওই দিনই ওর মুখের হাসিটা আমি দেখছিলাম প্রচুর, ওই দিন ও খুশি হয়েছিল, শুনে 3টা দিন ও প্রচুর খুশি ছিল আর কি। তারপরে কুরবানির ঈদ আসে, কুরবানি ঈদ আসার দেখা যাচ্ছে এর আগেও একদিন এরকম করতো, ও এমন এমন সিনক্রেট করতো যা আসলে কেউ মেনে নিতেই পারতো না, ওরে পাগলামিগুলো কেউ মেনে নিতেই পারতো না। তো একদিন আমার আপুর ওই শ্বশুর মারা যাওয়ার পরে ওই হয় যে কলমাসানি যেটাকে বলা হয় ওটা করে 7 দিনের, তো দায়িত্বটা ও নেয় যে সমস্ত খাবারের ব্যবস্থাটা আমি করব। তো দেখা যাচ্ছে ওরা যেমনটা বলে ও তার থেকে একটু বেশি করে, যেহেতু আবার করতো যেন সম্মানটা বাড়ানোর জন্য সবসময় করতো। তো দেখা যাচ্ছে ও আরেক পদ একটু বেশি করতে চাচ্ছে, মানে সে বেশিটা নিয়ে আমার খালু কাছে টাকা চাইছিল যে একটু টাকা দিতে হবে। আমি খালু বলছে দায়িত্ব নিছি, দায়িত্ব কিভাবে পালন করবে আমি জানি না। মোট করে ওনার সাথেই থাকতো না, আর এমন এমন খারাপ ব্যবহার করতো আমি আসলে মেনে নিতে পারতাম না। ওর আসলে ওর মানে যেগুলো যোগ্য না তারপরও সেগুলো ওর ঘাড়ে করতো, আমার এগুলো খুব কান্না লাগতো। তো দেখা যাচ্ছে ওই দিনে ওরকম প্রচুর ঝগড়া করে সবাই ওই বাড়ি চলে যায়, আমি থাকি, খালু থাকে, সবাই থাকে। ওই দিনে প্রচুর ভাঙচুর করতে থাকে ঘরের ভিতরে, ওই টাকা দেয় না বলে। না দিলে ওই দিন খালু চলে যায় আর বলে ওর যান সাদাসাদি করিস না, তুই তোর মতন চলে আসিস তাড়াতাড়ি। তো আমি ওই দিন কিছু বলিনি, আজকে দায়িত্ব যেখানে নিছিস দায়িত্ব যেন সঠিকভাবে পালন করা হয় এইটাই আমি চাই, কি হবে না আমি কিচ্ছু বুঝি না বলে আমি চলে যাই। তারপরেও দেখি দুমদাম করে লাথলাথি করছে দরজায়। তারপর আমি চলে যাই, যাওয়ার পরে সবাই যে বলছে যে ও কিন্তু আসবে না, ব্যবস্থাটা তোমরা করো, কিন্তু দিনের দিন একদম মুহূর্তে কে কি করবে। তখন আমি যাওয়ার পর পরে আবার আমার আপুর শাশুড়িটা আমার আবার খুব করতো, যা কিছু হয় আমার সাথে শেয়ার করতো। তা আপু শাশুড়ি বলছে বাবু এরকম একটা কাজ করতে পারলাম, আমি বলছি, কি মানে মাইমনি কি হয়েছে? তা বলছে ও নাকি এটা আসবে না, ওই করবে না, এখন আমি কি করব, তুমি তো জানো তোমার ভাইয়াই একা, আর তো সবাই বাইরে থাকে, আমরা তো কেউ নেই এখানে আমাদের। আমি তো সমস্যা নিয়েন না, ও যখন দায়িত্ব নিয়েছে দায়িত্ব পালন করবে, আপনি টেনশন করেন না তো। তো ওই ভাস্তা তো তুমি বলছো আনতে, হ্যাঁ ও সমস্যা নেই, ও এরকম বলে থাকে। তো সত্যি সত্যি দেখি মানে ঘন্টাখানেক পরে দেখি সব নিয়ে চলে আসছে ও। আর আসলে বিশ্বাস করতে পারিনি যে ওটা করবে ও, এরকম ছিল, প্রচুর রাগের ছিল ও। তারপরে আমি এর আগেও যে জিনিসটা যখন হতো আমার বাড়ির দিক থেকে এভাবে মেনে নিতে পারবে না বলে আমি দুলার কাছে শুনতাম যে বিষয়টিকে আসলে মেনে নেওয়ার মতন তো তুমি যাই করো না কেন কোনোদিন কিন্তু এটা মেনে নেবে না, তুমি ভেবে চিন্তে কাজ করো। আমি পরে দুলাভাইরে বলছিলাম বিষয়টা, মানে জাস্ট যখন কুরবানির বিদেশে যাচ্ছে আর ও বারবার চাপ দিত যে আপুর তো বিয়ে হয়ে গেছে, ঋণও তো প্রায় শোধ, মানে ওই সময় শোধ হওয়ারই কাছাকাছি, অল্প একটু বাকি আছে, যে আমি কিন্তু আর করতে চাচ্ছি না। আর বারবারই বিয়ের প্রস্তাব এসছে, ও একবার বেড়াতে আসছিল, এই সমস্ত করছে, তো তো করে। তা সে তখন বললো দুলে যে এটা কিন্তু সম্ভব না। তখন দেখা যাচ্ছে আমি একদিন ওর চাচাতো ভাইয়ের সাথে বললাম, কান্নাকাটি করলাম অনেকে, যে তুমি তো ওর দুর্বল জায়গাগুলো তুমি বেশি জানো, আমি অত শত জানি না, তো দেখো না একটু ঘোরাতে পারো কিনা। যা হয়েছে তো তুই এতদিন তো দেখা যাচ্ছে ও একা মরতো, আর এমন একটা পর্যায়ে আসছে ও পরিবারের হাল ধরেছে, এখন দেখা যাচ্ছে ওর যদি মরে পরিবারের কিন্তু সমস্যা হয়ে যাবে, এখন তুমি এর থেকে মোটে পিছিও না। যাই হোক আমি ওইভাবে আর কি কিছু করি না, চলে আসি বাসায়। আসার পরে যখন কুরবানি ঈদ হয়, ওই কুরবানি ঈদে এসে ও বলে যে আমি কিন্তু যেয়ে কথাটা বলবো, আর তুই যেটা ভালো মনে করিস সেটা করিস। তো যাই হোক ওইখানে এসে ওই ঈদের সময় আসে, কিন্তু ঈদের দিন আমার নানু মারা যায়, কুরবানি ঈদের দিন নানু মারা যায়, গেলে ওটা নিয়ে আর কিছু বলতে পারে না, ভাইয়া মামা সবাই চলে যায়। আর এর আগে মামারও কাছে প্রস্তাব দিছিল, ও চাচাদের বলছিল যে এরকম প্রস্তাব, তো মামার কাছে যখন প্রস্তাব দেয় মামা এটা মানিনি, যে এটা কোনোদিনই সম্ভব না, এটা সম্ভব হবে না, এ নিয়ে মামা কিছু বলে না, বাসায় চলে আসছে। আসার পরে কুরবানি ঈদে যখন নানার মানে 7 দিনের ঈদ করা হয়, তার মানে আমি যেটা বুঝতে পারছি যে ফ্যামিলিতে মোটামুটি তখন সবাই একটা আইডিয়া পেয়ে গেছে যে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বা ভালোবাসার আইডিয়াটা সম্পর্ক আছে, আমার ফ্যামিলিতে জানে না, তবে ওর ফ্যামিলিতে একটা মোটামুটি বিষয় আছে। তখন জেনে হ্যাঁ, গেছে। তো দেখা যাচ্ছে ও চাচারা তো বিষয়ে সব বলছে, খালুর জেনে গেছে, তারপরে হালকা আমার খালার ওর চাচাতো ভাই টাচ দিছে, ছেলে তো বিয়ে দিতে হবে, মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে, এ বিষয়ে কিছু বলেছে। যাই হোক ওদের একটু মত হয়েছে, ওদের মোটামুটি মত। তো দেখা যাচ্ছে বিয়ের সময় দেখা যাচ্ছে 7 দিনে এসে ওরা এই বিষয়টা ওর চাচা এসে বলে, আমার মামার ডেকে বলে যে এই বিষয়টা তোমরা একটু দেখো। আর ওরা এসে আমার মার কাছে বলে, মা বড় মামা এসে মার সাথে বলে, মা বলে এটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না, আর আমি তো এতে নেই, আর আমার ছেলে শুনলে তো তো আগুন হয়ে যাবে, কারণ আমার ভাইয়ার বিয়েটাই সবচেয়ে বেশি ছিল, ভাইয়ার মামা যেটা করে সেটাই। তো দেখা যাচ্ছে প্রথম বলছে যে এরকম, মামা যখন এবার আমি এতে কোনো রায় দিতে পারবো না, মা কোনো রায়ই দিই যে কিছু বলতে পারবো না। তো মামা এসে ওরকমই বলে যে তোমরা তোমাদের ছেলে নিয়ে বাড়ি যাও, এ নিয়ে কোনো বাড়াবাড়ি করো না, ওরা কিন্তু রাজি না। যখন রাজি না আমি তখন বাড়ি, ওর এ নিয়ে ওখানে তোলপাড় করছে, অনেক সমস্যা করছে, সমস্যা করে ফেলাইছে এরকম।
মানে খুবই রাগারাগি করছে, এই সমস্ত করছে। তো দেখা যাচ্ছে ওই দিনে কেউই তো রাজি হয়নি। তারপরে বাসায় চলে আসার 3 দিন যাবত এটা নিয়ে হচ্ছে। তারপরে মা একদিন বলছে এই সমস্যা, আমি কিছু বলছি না, আমি চুপ করে বসে আছি। তারপরে মা বলছে, মা তুমি তো আমার সুখের জন্যই তো করছো, তো হচ্ছে সুখটা বড় কথা না, ওরা কে কি মানবে না মানবে আনতেছিল ওদের সবারই মত, আর সবচেয়ে বড় কথা হলো আমি ওর কথা দিছিলাম। আর এর আগে মামা জানাইছিল, তো মামা বলছিল এর পরে যদি এরকম কিছু হয় সব কয়টা কিন্তু খুন করে ফেলবো, এই বিষয় নিয়ে কোনোদিন আর যেন কোনো না হয়। কিন্তু ওর চাচা বলে যে তোমরা এরকম করছো কেন, ছেলে মেয়ে তো ঠিক। ওই দিনেই জানে যে আমাদের ভিতরে একটা রিলেশন আছে, ও ওই ওকে। দিনেই। তো এর আগে এমনি প্রস্তাব দেয় ও চাচারা যে মেয়েটা নিলে কেমন হয়, তো তো ভালো হয় এই, কিন্তু আমাদের ভিতরে রিলেশন আছে এটা জানে না, ওই দিনেই জানে জাস্ট যেরকম একটা আছে। তো হচ্ছে তোমরা এরকম মাতামাতি করে কি করবা, ছেলে মেয়ে তো ঠিক আছে। তখন এসে বলে এরকম বিষয়টা, তার মা এসে বলে যে এরকম বিষয়টা। আমি বললাম যে হ্যাঁ, আমি ওর এমন একটা পরিস্থিতিতে বাধ্য করছিল, আমি হ্যাঁ বলতে বাধ্য করছিলাম। মা এটাই বলছিল তুই কেন কথা দিছিলি, এইটা শুধু শুনছিলাম। কারণ মা খুব ভালো করে জানে আমি কাউকে কথা দিলে সে কথা ফেলতে পারি না। তো বলছে এরকম পর্যায়ে আনতে, মা এমন একটা পর্যায়ে আমার কথা নিতে বাধ্য করছিল, আমি তো কথা দিতে বাধ্য করছিলাম। তো যাই হোক, যদি আমি মেনে নিতে পারি তো সমস্যা কি। তো বলছে ওর অবস্থা তো তুই বুঝিস, আর সবকিছু জেনে শুনে কি করছিস সেই সমস্ত, তুই জীবনে সুখী হতে পারবি। আর এর আগেও বলতো যে তুই কি আমার পেয়ে সুখী হবি, আমি বলছি সুখী কতটা হবো আমি জানি না, তবে আমি কোনোদিন স্বস্তিতে থাকতে পারবো না। বারবার এই কথাটা বলতাম, কারণ এই ঝগড়াঝাটি করতো, এই সেই করতো, তো ওই আচরণগুলো আমার ভালো লাগতো না। তো দেখা যাচ্ছে ওই করলো, তারপরে মা জানালো, ভাইয়ারে জানালো। ভাইয়ার জানানোর পরে ভাইয়ার 3 দিন নাকি কোনো ঘুম না, চুপচাপ নাকি বসে থাকতো শুধু, যে শুনেছে এরম আমি এতে আছে, সম্পর্কটা আছে আমাদের, তো এতে সমস্যাটা তো আমার সামলাতে হবে, যা কিছু হোক আমারই তো দেখতে হবে, আমারই তো বোন। এই টেনশন করার পরে আর কি মতামত হলো। হওয়ার পরে এর পরেও আমার বাইরে একটু টুকটাক দেখাশোনার ব্যবস্থাও করতো, করলো দিন খান টান ঠিক করলো যে আসলে হোক, সমস্যা কি, ওর যদি মেনে নিয়ে থাকতে পারে। আর আমি সমস্ত ঘটনায় বলছিলাম যে এই অবস্থার মধ্যে দিয়ে এই। তখন আসলে সবাই মেনে নিতে বাধ্য হয় যে এই জন্য ও ঢাকা ছাড়ছে, এই জন্য ঋণগুলো শোধ মানে দুই করছে। পক্ষ থেকেই মোটামুটি মেনে হ্যাঁ, নিয়েছে। ওকে। মোটামুটি মেনে নিছে। তার আগের দিনে সমস্ত আর কি কাজ কামগুলো তো আমি নিজেই করছি, আমাদের বাসায় তো ওইভাবে কেউ নেই। তো দেখা যাচ্ছে ওর যেদিন গায়ে হলুদ হচ্ছে, ও সেদিন বারবার ফোন করছিল যে তোর কি অবস্থা, তো আমাদের তো আত্মীয় ওইভাবে আসেনি, আমার আজকে গায়ে হলুদ হচ্ছে না। তো বলছে আজ তো আমার গায়ে হলুদ হচ্ছে, ওই দিন ওর গায়ে হলুদ মানে দিছে। আপনাদের বিয়ের ডেটও ফিক্স হয়ে গেছে? হ্যাঁ, ডেটও ফিক্স করে ফেলছে। ওকে, তারপর? তোর গায়ে হলুদ হয় বিয়ের আগের দিন। হ্যাঁ। আর আমার ভাইয়ার কাছ দিয়ে, ও যেহেতু অনেক দূরত্ব পথ, তো আমার ভাইয়ার কাছ দিয়ে মানে সমস্ত পাঠায় দেয়। হুম। ভাইয়া নিয়ে আসে সবকিছু, নাক ফুলে সেই যা যা লাগে গায়ে হলুদের জন্য, জাস্ট ওইগুলো নিয়ে আসে। ওইগুলো আমার আর গায়ে হলুদ ওদিন হয় না, ও যখন গায়ে হলুদ দিচ্ছে আমি তখন পানি বসছি, যেহেতু শাদী হবে কালকে। তো দেখা যাচ্ছে মানে করছে, কাজ কাম করছে বাড়ি। ওই দিন ওর গায়ে হলুদ হয়েছে, সবাই খুব মজা করছে। তো দেখা যাচ্ছে ওই দিনে আর কি সমস্ত করা হয়। তো রাত্রে সমস্ত মেহমানরা টুকটাক রাত্রেই চলে আসে, সবাই প্রায় চলে আসে রাত্রে। তো ওই দিন বিয়ে হবে, তার কদিন আগে এরকম দিনমোহরটা নিয়ে খুবই ঝামেলা হচ্ছিল, যেহেতু ও তো এরকমই বারবারই তো রাগযোগ করে। তো দেখা যাচ্ছে আমার বাসা থেকে 5 লক্ষ টাকার দিনমোহর বান্দারি করছিল। তো ওরা অতটা মানতে চাচ্ছিল না। ভাইয়া এই কারণেই মানছে যে ও তো ওরা উচ্ছৃঙ্খল, পরবর্তীতে যদি আমার বোনের কোনো সমস্যা হয় তো একটা চাপের ভিতর রাখলে দেখা যাচ্ছে কিছু হবে না, আচ্ছা। এই জন্য। তো এটা নিয়ে তো ওরা তো বলছে এটা সম্ভবই না, আর আমরা বলছি এটাই ছাড়া হবে না, এরকম একটা। কিন্তু ও দিনে যেদিন বিয়ে হবে সেদিনও এখনো ঠিক হয়নি যে দিনমোহরটা আসলে কত। তো যখন হুজুরের কাছে যাই তখন হুজুর বলে এটা নিয়ে এখনো তোমরা ঠিক করে নে, তো সমস্যা হতে পারে। আর আমিও দেখছি এটা নিয়ে সমস্যা হবে, আর পরিবারের তো এবার না যায় মানে হয় বিচ্ছেদ না হয়, এবার এটা 2 পরিবার এরকম একটা টেনশনের ভিতরে। আমি তখন বললাম যে আসলে দিনমোহরটা তো দেখাচ্ছে দেয়া নেয়ার বিষয়, আমি যদি মাফ করে দিই তো সমস্যা না, আমার পরিবার যদি চাচ্ছে যেহেতু সমস্যা যাতে না হয় তো কর না। ওই দিনে ওরা খুব হাসাহাসি করে এটা নিয়ে, ওর মা ওরা নিয়ে। আর আমি তখন তো কাঁদছি, এমনি তো ওর মানে আমার সাথে রিলেশন হওয়ার পরে তো টেনশনে ছিলাম যে পরিবারগুলো কোথায় যাবে, কি হবে এটা যদি না মেনে নেই। তো ওই দিনে ওদের ওই হাসাহাসি শুনছে, আর আমি এদিক কান্না করছি যে এইটা নিয়ে শেষ পর্যন্ত কি হবে। তো দেখা যাচ্ছে বিয়ের রাত্রের দিনে সমস্ত মেহমান তো আসছে, তো সবার খাবার দাবার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা করছি। তো আমি একবার এর ফাঁকে শুনছিলাম যে ভাইয়া যেন কথা বলছে। তো আমি এর মধ্যে বাইকের কথাটা শুনছি, বাইক। তো সে কি ব্যাপার, বাইক দাবি করছে নাকি, এরকম একটা ভাবলাম। তো কি জানি কি হবে। তো এরপর দেখা যাচ্ছে সবার খাওয়া দাওয়া করে ঘুমাইছে অনেকেই, আর আমার আপা আর আমি সজাগ ছিলাম সবার করে, যেহেতু কুটুম আছে বাসায় মেহমানদারি। ওই দিনে দেখা যাচ্ছে আমি ঘুমাতেও পারিনি, আমি সারা রাত কাঁদছি, কখন ঘুমাই পড়ছি জানি না। ফোনে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, আর আমি তাজ্জুদের নামাজ পড়তাম। আর সবসময় এরকম করতাম যে
মানে আমার কিছু চাওয়া ছিল না, আমি সবসময় আল্লাহর কাছে ভাবতাম যে আসলে কোথায় যাবে আমি নিশ্চিত না এটাও, যে ফ্যামিলিতে আসলে কোথায় যাবে। তো বারবারই চাইতাম যে ওর সমস্ত সৎ আশাগুলোই যেন পূর্ণ করে আল্লাহ। আর যাই হোক, মানে ওর জন্য দোয়া করতেন। ওর জন্য দোয়া করতাম যে ওর সমস্ত সৎ আশাগুলোই যেন পূর্ণ করে। ওই দিনে আমি আর কি মারে ডেকে দিছি, মা খাইছে, সিয়ারি করেছে, আর আমি তাজ্জুদের নামাজ পড়ছি। মা সিয়ারি করে যেহেতু সবজি রান্না বাড়া হবে তো হুম। ওইগুলোর জন্য ছোলা ভিজানোর জন্য যাচ্ছিল। আর আমি তখনও তাজ্জুদের নামাজ পড়ে কি বল শুইছি, ঘুমাইনি, এমনি শুয়ে আছি। তো তখন আমার ভাইয়া আস্তে আস্তে উঠে যায় মার ওখানে, যে ভাইয়া উঠে গেছে। তো আমি দেখছি যে কি যেন বলছে, মা দেখলাম খুব উঠানে বসে ওরা এই বিষয়টা করছে, খুব আপসেট হয়ে পড়ছে। মা বারবার দীর্ঘশ্বাস ফেলছে, বারবার দীর্ঘশ্বাস, মানে এমন করছে যে কষ্টে থাকলে মানুষ যেরকমটা করে, তখন তো এরকম করছে কেন। আমি তো সজাগ, তখন আমি আস্তে আস্তে উঠে গেছি। যে বলছে কি হয়েছে, তোমরা কি নিয়ে আলোচনা করছো, তুমি এরকম করছো কেন? কেউ কোনো কথা বলে না, মাও বলে না, ভাইয়াও বলে না। মার কাছে কয়েকবার জিজ্ঞাসা করছে, কিছু বলে না। ভাইয়ের কাছে শুনছি, কেউ কিছু বলে না, চুপচাপ। তো ভাইয়া তখন বলে যে ও অ্যাক্সিডেন্ট করছে। তখন আসলে আমি ওটা নিতে পারি, আর ও বারবারই আমার এটাই করতো যে যদি তোর মানে বিয়ে দিয়ে যায় আমি অ্যাক্সিডেন্ট করব। আর আমি এখানে ওখানে গেলে বারবার বলতো ফিরে আয়, নাহলে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করবো, এরকম সুইসাইড করবো, বারবার এই ইয়েটা করতো। আর তোর ফ্যামিলিতে ভাই আর মামা যদি না মেনে নেয় ওদের ব্যবস্থাও আমি করতে পারি, মানে সবসময় আমার একটা ভয়ের ভিতরে রাখতো। মানে সব দিক থেকে আমি টোটালি ওই কয়টা বছর আমি কোনোদিনই ভালো থাকতে পারিনি। মানে ওইখানে আমি আসলে সেন্সলেস হয়ে যাই, ওইটা নিতে পারিনি অ্যাক্সিডেন্টের কথাটা শুনে। যখন আমার হুঁশ ফেরে তখন দেখি ফজরের আজান দিচ্ছে। তখন আমি বললাম যে উজুর পানিটা আমার এরকম ক্ষমতা নেই যে আমি উঠে যেয়ে উজু করে আসি পুকুর থেকে, তোমার উজুর পানি এনে দেয়। আমি উজু করে ওই দিনে নামাজের পাড়িতে প্রচুর কান্নাকাটি করছিলাম। আমার বারবার বলছে ওর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা মানে ওরে যত আমি সুস্থ থাকছি আমি ততই অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর আমি ভাবছি যে সকালটা বেশি বেলা হলে আমি ওরে দেখতে যাব। তো দেখা যাচ্ছে আমি কান্নাকাটি করছি, আমার মাও কাঁদছে, আমিও কাঁদছি, কিন্তু আমার ভাইয়ার এরকম কোনো নেই। ভাইয়া দেখি ভাইয়ার মতো ঘুরছে। তো আমি বলছি, ব্যাপার কি, ভাইয়া কেন দেখতে যাচ্ছে না? ওর তো অ্যাক্সিডেন্ট করছে, ওর তো পাশে যাওয়া উচিত। তো আমি মার বলছি, ও মায়া যাই হোক না কেন বিয়ে করতে তো এখন বাদই দিলাম, ওদের সাথে তো আমাদের একটা রক্তের সম্পর্ক আছে, সেখান থেকে তো ওর দেখতে যাওয়া উচিত। তো আমি তোমরা যাও তো ভালো, নাহলে কিন্তু আমি একা একা উঠে চলে যাবো। তো ভাইয়া যাচ্ছে না। এই নিয়ে তো সারা গ্রাম হয়ে গেছে, মেহমানরা তো সবাই ছিল, যে বিয়েটা হচ্ছে না। মানে সমস্ত এলাকা ছড়াই গেছে, সবাই লোক আসছে, যেমন একটা মৃত্যুবরণ করলে যেমন মানুষ চলে আসে ওরকম সবাই চলে আসছে আমাদের বাসাতে। তো কি হয়েছে না হয়েছে সবাই জিজ্ঞাসা করছে। তো আমি তো কান্না ছোটে কিছু বলতে পারছি না, আশপাশে সবাই বলছে এরকম নাকি অ্যাক্সিডেন্ট করছে। তো আমার খালু ফোন দিছে, দিয়ে বলছে যে কি অবস্থা। মামারে ফোন দিয়ে বলছে যে এরকম তো হয়েছে, বিয়ে তো আপাতত হয়তো ভিজে যাবে, তো যেটা করলে ভালো হয় দ্রুত করো, কারণ ও তো প্রচুর কান্নাকাটি করছে। মানে বেলা যায় আমার ভাইয়ার কোনো নেই, ভাইয়া চুপচাপ একদম গম্ভীর, কিচ্ছু না। তো আমি বারবারই বলছি যে কেন দেখতে যাচ্ছে না ওরে। তারপরে রাত হলো, আমার জোর করে খাওয়াইছে। মা ভাইয়া বারবারই বলছে যে ওর খাওয়াও, খুব জোর করে খাওয়াইছে আমার এক প্রকার। খাওয়ানোর পরে ভাইয়া বলছে মারে যে ও কিছু খাইছে। তো বলছি, মা বলছে হ্যাঁ অল্প একটু খাইছে। তো ভাই আমার ডেকেছে যে এদিকে আয়। তো ডাকলে আমি সাথে সাথে গেছি, যে বলছে ওর কি অবস্থা, এখন কি সুস্থ ও? তো বলছে হ্যাঁ সুস্থ। এখন থেকে হসপিটালে নাকি বাসায়? তো বলছে বাসায় আছে। তখন তো খালার কি অবস্থা? বলছে খালা এখন হসপিটালে আছে, খালা অসুস্থ। তো বলছে আমার পাশে বস। তখন তো বসলাম, ভাইয়ের পাশে বসলাম। তো আমার কাছে এসে একটু বস। তো কাছে এসে বসার পরে ভাইয়া বলছে তুই যেটা জানতিস এ সময় পর্যন্ত আসলে ওটা ঠিক না, তুই এ পর্যন্ত যেটা জেনে আসিস ওটা ভুল, সঠিক যেটা সেটা হলো ও বিয়ে করছে। এটা যখন বলছে তখন আমি মানে স্তব্ধ হয়ে গেছি, কান্না আর ওই মুহূর্তে আমার নেই। তখন আমার ভাই আমাকে জড়াই ধরে প্রচুর কান্নাকাটি করছে। আমার জীবনে ফার্স্ট আমি আমার ভাইয়ের চোখে ওই দিনই পানি দেখছি। তখন আমি একটা কথা বললাম যে দেখা যাচ্ছে যে ও আমারে ঠকাইছে আর আমি তোমাদেরই ঠকাইছি, কারণ বারবার ভালো ভালো প্রস্তাব আসতো, আমি এটা না করতাম। বিয়েটা কি ওই দিনই করেছে না আগেই করা ছিল? আগেই করেছিল, ওই যখন থেকে পরে শুনছি যে আগেই করেছিল। ওই মহিলাটা আসছে, তবে ওই যেদিন আর কি দুপুর না রাত্রের আগে বিষয়টা এই নিয়ে হয়েছে, সন্ধ্যার দিকে মোটামুটি বিকালের দিকে হয়েছিল, ওর গায়ে হলুদের পরপরই নাকি বিষয়টা হয়েছে। ওই মেয়ে চলে আসছে, আচ্ছা। আসার পরে বলছে যে ওর আর আমার এরম বিয়ে। তখন মামা গেছে যে অ্যাটলিস্ট ওর কোনো সই স্বাক্ষর আছে কিনা, মানে প্রমাণ স্বরূপ জানতে গেছিল মামা। হ্যাঁ। তো দেখে যে আসলে সঠিক যে বিয়েটা ওর আছে। মেয়েটা খোঁজ পেয়েছিল যে ও বিয়ে করতে যাচ্ছে? হ্যাঁ, ওর খোঁজটা নাকি আত্মীয়রা দিছে। আমার যা ধারণা ও মানে ইয়েটা করার জন্য, ডিভোর্সটা দেওয়ার জন্য খুবই চেষ্টা করতো। মানে মেয়েটা প্রসেস হলো, ও নাকি গার্মেন্টসে চাকরি করতো মেয়েটা, ওইখানে বিয়েটা অনেকে করছিল। এই অনুভূতি তো আসলে এক্সপ্রেস করার মতো না। তবে আমার কয়েকটা কোশ্চেন আছে আপনার কাছে, আমি যদি প্রশ্নগুলো একটু করি। একটা যেটা হচ্ছে যে এই 2015 সালের পরে কি ওর সাথে আপনার কথোপকথন হয়েছে? না, কখনোই হয়নি? না। ওর মানে আপনি আর ওকে জিজ্ঞেস করতে পারেননি যে কেন করেছিল হ্যাঁ, আমার এই সাথে? প্রশ্নটা আমার ছিল আসলে। তো ওই দিনের পর থেকে ওরাও এরকমই ছিল যে আমরা আসলে বিষয়টা মেনে নেব। আর ওই দিনে মেয়েটা চাইছিল
যে 1 লক্ষ টাকা মোর দিনমোর বাধা ছিল 80,000 টাকা, 1 লক্ষ টাকা দিলে মেয়েটা চলে যাবে, মানে ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ ডিভোর্স হয়ে যাবে, ওইখানেই বলছিল। হ্যাঁ, কিন্তু ওই দিনে তখন আমার খালু বলছিল মামারে যে কি করবা, কিন্তু মামা চাইনি যে আমার মতো মেয়ে ওরকম একটা ছেলে হতো। মামা তখন একটাই কথা বলছিল, ও তো 2 নম্বর হয়ে গেছে ছেলে, এই বলে চলে আসছিল। তারপরে একদিন আমি যখন মাস্টার্স ভর্তি হই, সেই সময় খুলনাতে একদিন ওর সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পর ফোন দিত, প্রতিনিয়ত ফোন দিত, তো আমি ফোনটা রিসিভ করতাম না। আর এর আগেও আমার করা হয়েছিল, জানানো হয়েছিল যে আমি যদি রাজি থাকি তবে ওর ডিভোর্স হয়ে যাবে, আমি ওইখানে যাবো। কিন্তু আমি ওইখানে দেখলাম আমার তো বিয়ে হয়নি, আর ওই মেয়েটা এতদিন ধরে শুনলাম যে ও যাওয়ার পর 6 মাস থেকে, তার মানে 2-3 বছর যাই হোক ওর সাথে সম্পর্ক। যাই হোক, আপনি রাজি হননি, কিন্তু আমাকে একটু বলেন তো ওর অ্যান্সারটা কি ছিল? ওর অ্যান্সারটা ছিল যে আসলে এটা একটা দুর্ঘটনায় বিয়েটা হয়েছিল, আমি চাইছিলাম তোরে বিয়ে করে ওইখানে নিয়ে জানানো। কি হাস্যকর কথাবার্তা। তো বলছে যে তুই যদি আমার আর একটা বার সুযোগ দে, আমি ওরে করব, আমি ওরে ডিভোর্স দিয়ে দেবো। তখন আমার আসলে ওই দিনে মনে হচ্ছিল, মানে যে শ্রদ্ধা ভক্তি যেটুকু ছিল ওই দিনে মনে হচ্ছিল ঠাস করে একটা চর দে, কিন্তু অনেক মানুষ ছিল বলে ওই দিনই দিন। আমি আগে করে দেখেছি আপনি খুব সহজ সরল একজন মানুষ। আপনি মাস্টার্স পাস করেছেন, জি ভাইয়া। কোন সাবজেক্টে করেছেন? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছেন আপনি? হ্যাঁ, এটা আমি প্রাইভেট ছাড়াই করছি, তবে মাস্টার্স আমার প্রাইভেট দেওয়া হয়েছিল, কারণ এবার MBA নতুন সিলেবাস করছিল আমাদের থেকে, তো এই জন্য আমার টিউশনটা দেওয়া হয়েছিল, এই জন্য আর কি। না তো আমি এগুলো আমি খুব এভাবে আমি আপনি এমন ভাবে কৃষক চলেছি। পরিবারের সন্তান, আপনি নিজের মতো করে পড়াশোনা করেছেন, আপনি একটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সেখানে এথিক্স ছিল, যতটা না বেশি লাভ ছিল তার চেয়ে বেশি এথিক্স ছিল। আপনি অনেক রিলিজিয়াস একটা মানুষ, আপনি মাস্টার্স পাস করেছেন, আপনি জমিতে গিয়ে ধান কাটেন, আপনি গৃহস্থলীর সমস্ত কাজ করেন, আপনার এত গুণ থাকার পরেও আপনার নামে এখন যেই আপনার কথা অনুযায়ী যে ইটার উঠে গেছে, যেহেতু বিয়ের দিনটা আপনার বিয়ে হয়নি, অনেকেই এটাকে নেগেটিভ ভাবে দেখে। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা বলেন তো? নেগেটিভ বলতে দেখা যাচ্ছে সবাই মনে করে যে যেহেতু 4টা বছর, আর সবচেয়ে বড় কথা যে আমরা আবার দেখা যাচ্ছে এতটা সুসম্পর্ক, সবাই এটা ধারণা করে নিছে। আর এমন একটা পরিবারে আমরা বাস করি যে আমি যে এতদূর পর্যন্ত লেখাপড়া শিখছি, এটাও আমার এলাকার কেউই চায় না, মানে কোনো গ্রামেই মেনে না। আর মানে এই আপনার বিষয়টা যে ওরা বিয়েটা জোরালো ভেঙে করে গেছে, ফেলছে। বিয়েটা ভেঙে গেছে, এটা এখন নাবোধক হয়ে গেছে বিষয়টা, আপনার উপরে একটা কালিমার মতো এসছে হ্যাঁ, এরকমই। এই